অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। প্রাণ সঞ্জীবনী মাফিয়া দ্য সাইকোল্যাভার পর্ব ৩৮। রাত তখন গভীর, নিস্তব্ধতা যেন কানে কানে ফিসফিস করে কিছু বলতে চাইছে। ঘড়ির কাঁটা ১টা কি ১.৫টার ঘরে এসে থেমে আছে। করিডোর জুড়ে অন্ধকার, কোথাও কোথাও মৃদু আলো ঝলক দিচ্ছে। রিম সেই রহস্যময়ী কক্ষের সামনে থমকে দাঁড়ায়। বুকের ভেতর ধুকধুক শব্দ যেন বাইরেও শোনা যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কারো ধাক্কা লাগতেই তার বুক কেঁপে ওঠে। গলা ফেটে চিৎকার বেরিয়ে আসা লাগেই শক্ত হাত তার মুখ চেপে ধরে। ম্যাম, চিৎকার করবেন না প্লিজ, আমি মাহিন। রিমের চোখ বিস্মিত। মাহিন এখানে কিভাবে সম্ভব? মাহিন তীব্র ফিসফিস স্বরে বলে, সব বলবো, কিন্তু এখন নয়। আগে স্যারকে খুঁজে বের করতে হবে, আমাদের হাতে সময় খুব কম। ঠিক তখনই অন্ধকার ভেদ করে সামনে এসে দাঁড়ায় আরেকজন, শার্ট প্যান্ট পরা, মুখে কঠিন অভিব্যক্তি। রিম বিস্মিত হয়ে বলে ওঠে, এই ছেলেটাকে? মাহিন ঠান্ডা স্বরে জবাব দেয়, ছেলে না, উনি হলেন মিস ক্যাথি। গার্ডের ছদ্মবেশে ঢুকেছি আমরা, সব প্ল্যান উনিই করেছেন। রিম কিছু বলার আগেই মাহিন তাকে থামিয়ে দিয়ে সতর্কভাবে বলে, ম্যাম, কথা বলার সময় নেই, ১ সেকেন্ড দেরি মানে বিপদ, চলুন। তিনজন নিঃশব্দে করিডর ধরে এগোতে থাকে। দূরে কোথাও জুতোর শব্দ ভেসে আসছে, হয়তো গার্ডরা টহল দিচ্ছে। শ্বাস বন্ধ করে তারা এক একে দেয়ালের আড়াল বদলায়। হঠাৎ রিম কেঁপে ওঠে, একটি দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বুকের ধুকপুকানি এত জোরে বেড়ে গেছে যেন দরজার অপর প্রান্ত থেকেও শোনা যাচ্ছে। কণ্ঠে উৎকণ্ঠা মিশ্রিত ফিসফিস, এই রুমেই, এখানেই ঋষাব আছে। ক্যাথির চোখ সরু হয়ে আসে, সন্দেহমাখা কণ্ঠে জিজ্ঞেস করে, আর ইউ শিওর? রিম তৎক্ষণাৎ নাড়ে, হ্যাঁ, ভিডিওতে দেখেছি, কিন্তু রুমটা লক করা, আমরা খুলব কিভাবে? ক্যাথি ঠোঁট হালকা বাঁকিয়ে বলে, ডোন্ট ওয়ারি, এসব লক আমার কাছে শিশুদের খেলনা, এসব নিয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে। সে ঝুঁকে পড়ে দ্রুত আঙুল চালায়। ধাতব হাতলটা এক ঝটকায় ঘুরে যায়, ক্লিক, দরজা ধীরে ধীরে হাঁ হয়ে খুলে যায়। রিম ও মাহিন বিস্ময়ে নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে। ক্যাথি ভেতরে প্রবেশ করে তাদের দুজনকেও প্রবেশ করতে বলে। ভেতরে ঢুকতেই রিমের শরীর জমে যায়, এক মুহূর্তের জন্য পা যেন মেঝেতে গেঁথে গেছে। অন্ধকার ঘরে চেয়ারে বাঁধা রক্তাক্ত ঋষাব, মুখে বুকে হাতে জমাট বাঁধা রক্ত, নিস্তেজ কিন্তু জীবিত। রিমের চোখ ভিজে ওঠে, দোষারোপের ভার যেন পুরো শরীরকে চেপে ধরে। মনে মনে ফেটে ওঠে ঘৃণা সেই মনস্টারটার প্রতি, যে এতটা নৃশংস হতে পারে। ক্যাথি দ্রুত ঝুঁকে পড়ে বাঁধন খুলতে থাকে। রশি খুলে যেতেই ঋষাব মাথা তুলতে চেষ্টা করে। নিভু নিভু চোখ ধীরে ধীরে স্পষ্ট হয়, আর সামনে রিমকে দেখে তার মুখে ক্ষীণ আলো ছড়িয়ে পড়ে। চোখ চিকচিক করছে, ঠোঁটে রক্তাক্ত ফাটল জুড়ে সামান্য হাসি ফুটে ওঠে, কণ্ঠে ভামা আবেগ। তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবেই। ক্যাথির বুকটা কেঁপে ওঠে, অদৃশ্য ব্যথা গলার কাছে জমে ওঠে। একবারও তার দিকে তাকালো না ঋষাব, যেন অস্তিত্বই নেই। ঠিক তখনই মাহিন কণ্ঠ নামিয়ে চাপা আতঙ্কে বলে ওঠে, টাইমস ওভার, এখনই এখান থেকে বেরোতে হবে, ১ সেকেন্ড দেরি মানে মৃত্যু। মাহিনের কাঁধে ভর দিয়ে ঋষাব ধীর পায়ে এগোচ্ছে। তিনজন একসাথে হাঁটতে হাঁটতে পেন্টহাউসের শেষ মাথায় এসে দাঁড়ায়। হঠাৎ রিম থমকে দাঁড়িয়ে বলে, এবার তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, আমাকে আবার রুমে ফিরে যেতে হবে। ঋষাব ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকিয়ে থাকে। যেতে হবে মানে? কোথাও যাচ্ছ না তুমি, তুমি আমাদের সাথে যাবে, বাংলাদেশ। রিম তার দিকে তাকিয়ে নিষ্পৃহ গলায় বলল, না, আমি এখন যেতে পারবো না, আমার এখানে কিছু কাজ বাকি আছে, অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে হবে, সেগুলো না জেনে কোথাও যাব না আমি, আমাকে ক্ষমা করবেন। আচমকা ঋষাব রিমকে নিজের জীর্ণ বুকের সঙ্গে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। গলার ভেতর মিশে আছে অস্থিরতা। না না, তোমাকে এখানে একা রেখে কোথাও যাব না আমি, এই নরকের গহীন অন্ধকারে তোমাকে ফেলে যেতে পারবো না, কখনোই না। ঠিক সেই মহেন্দ্রক্ষণে করিডোরের নিস্তব্ধতা চিরে এক ভারী বুটের ঠকঠক শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। সেই শব্দ কোনো সাধারণ মানুষের নয়, যেন স্বয়ং যমদূতের পদচলনা। অন্ধকারের পর্দা সরিয়ে রক্তাভ চোখ আর এলোমেলো চুলে হাজির হল মৃত্যুরাজ জেন। তাকে দেখামাত্রই রিমের শিরদাঁড়ায় এক হিমশীতল স্রোত নেমে গেল। সে ঋষাবের প্রবল বাহুবন্ধনী থেকে নিজেকে মুক্ত করার মরণপণ চেষ্টা করল, কিন্তু ঋষাবের প্রবল জেদের কাছে সে বন্দী। বাঁধন এতটাই প্রবল যে নড়তে পারে না।
রিমের শরীর আতঙ্কে জমে রয়েছে। পেছন থেকে কয়েকজন গার্ড এসে মাহিন আর ক্যাথিকে ধরে আটকায়। জেন ধীর পায়ে এগিয়ে আসে। তার প্রতিটি পদক্ষেপে প্যান্ট হাউসের মেঝেও যেন থরথর করে কাঁপছে। চোখে জ্বলছে তীব্র হিংসার আগুন। সে যতই সামনে আগায়, রিমের বুকের ধুকপুকানি ততই তীব্র হয়। জেইন ঋষাবের একদম সন্নিকটে চলে আসে। এক মুহূর্তে জেইন ইন্দ্র বসুর মতো ঝাঁপিয়ে ঋষাবকে রিমের ওপর থেকে টেনে নেয়। রিম আর্তনাদ করে ওঠার আগেই জেইনের মুষ্টিবদ্ধ হাত ঋষাবের মুখে আছড়ে পড়ল। প্রথম আঘাতটি ঋষাবের চোয়াল রক্তাক্ত করে দিল। জেইন যেন কোনো দানব, সে একের পর এক পৈশাচিক আঘাত চালিয়ে যেতে লাগল ঋষাবের নিস্তেজ শরীরে। প্রতিটি ঘুষিতে হাড় ভাঙার শব্দ করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল। ঋষাবের মাথা চক্কর দিয়ে উঠল, দৃষ্টি ঝাপসা হয়ে এলো, কিন্তু জেইনের ক্রোধ যেন আগ্নেয়গিরির লাভা হয়ে ঝরছেই। ঋষাবের রক্তে জেনের হাত রঞ্জিত হল, তবুও তার প্রহার থামল না। তার ক্রোধের জাল কিছুতেই ছিন্ন হচ্ছে না। আঘাত আরও হিংস্র হয়ে ওঠে। অসহায়ত্বের চরম শিখরে পৌঁছে রিম আর স্থির থাকতে পারল না। সে আছড়ে পড়ল জেনের পায়ের কাছে, দুই হাতে তার হাঁটু জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদে হাউমাউ করে কেঁদে উঠল। দোহাই লাগে আপনার, ওনাকে ছেড়ে দিন প্লিজ। আমি আপনাকে কথা দিচ্ছি, সারা জীবন আপনার বন্দিনী হয়ে থাকব। আপনি যা বলবেন আমি তাই করব, শুধু ওনাকে প্রাণ ভিক্ষা দিন। জিন কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার মুষ্টিবদ্ধ হাত কাঁপছে, বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছে হিংসার লেলিহান শিখা। সে সজোরে এক দীর্ঘশ্বাস নিয়ে নিজের ভেতরের আদিম দানবটাকে সংযত করার ব্যর্থ চেষ্টা করল। তারপর হঠাৎ এক ঝটকায় রিমের চুলের মুঠি ধরে তার মুখটা নিজের নগ্ন লালাভ চোখের সামনে টেনে আনল। দাঁতে দাঁত চেপে প্রতিটি শব্দ তপ্ত সীসার মতো চিবিয়ে চিবিয়ে সে বলল, বন্দিনী তো তুমি আমার সত্তার প্রতিটি অণুতে আজীবন বন্দী থাকবে। সেটা তোমার ভবিতব্য, তোমার ললাট লিখন। কি ভেবেছিলে সামান্য কিছু ঘুমের ওষুধ খাইয়ে এই এজেকে অচেতন করে তুমি ওই ফাটাস্টারের হাত ধরে পালাবে? যেখানে 10-12টা মরণঘাতী ইঞ্জেকশন আমার স্নায়ুকে টলাতে পারে না, সেখানে ওই সামান্য ওষুধ আমাকে ঘুম পাড়াবে? সাচ আ ব্লাডি ফুল! তুমি শুধু একবার মুখ ফুটে বলতে, আমি তোমার হাতের ছোঁয়ারে ওই ওষুধের বদলে বিষ ও অম্লান বদনে পান করে নিতাম। কিন্তু তুমি আমার বিশ্বাসের গায়ে কুঠার আঘাত করলে। আমার সহস্র বারণ তুচ্ছ করে তুমি আবারও ওই লোকটার বাহুবন্ধ নিয়ে আশ্রয় নিলে। জেনের কণ্ঠস্বর এবার হিংস্র গর্জনে রূপ নিল। রিমের চুলের মুঠিতে তার হাতের বাঁধন আরও শক্ত হল। ব্যথায় রিমের শরীর কুঁকড়ে গেল, কিন্তু জেনের চোখে তখন কেবল প্রলয়। হাউ ডিড হি ডেয়ার! ওর সাহস কি করে হলো আমার ফায়ারফ্লাইকে স্পর্শ করার? এতদিন ওকে দয়ার দান হিসাবে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু আজ ও আমার ধৈর্যের শেষ বাঁধটা ভেঙে চুরমার করে দিয়েছে। আজ আমি ওর অস্তিত্বকেই পঙ্গু করে দেব। ও আর কোনো দিন কোনো নারীকে ছোঁয়ার যোগ্য না থাকবে। রিম চুলের ব্যথায় কুঁকড়ে আছে, চোখ দিয়ে ঝরছে অবিরাম অশ্রুধারা। সে জানে এবার আর এই হিংস্র মনস্টারের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, শাস্তি বাধ্যতাই হবে। তবুও সে ঋষাবকে বাঁচানোর শেষ চেষ্টা চালায়। আবার বিধ্বস্ত কণ্ঠে মিনতি করতে থাকে ঋষাবকে ছেড়ে দেওয়ার অনুরোধ। জেনের হৃদয় অটল। রক্তচক্ষু নিয়ে কঠোর অক্ষরে গার্ডদের দিকে ফিরে এক বীভৎস পৈশাচিক আদেশ দেয়, এই ছেলের 2 হাত অ্যাসিড দিয়ে ঝলসে কেটে ফেলবি। তারপর ওর ওই পঙ্গু শরীরটাকে টেনে হিচড়ে বাংলাদেশে ফেলে দিয়ে আসবি। ও যেন জন্মান্তরেও, এই ক্যালাব্রিয়া তো দূর, সমগ্র ইটালির মাটি ছোঁয়ার কথা চিন্তা করলেই ভয়ে আত্মা কেঁপে ওঠে। তার ইশারাতেই গার্ডরা 3 জনকে টেনে ভেতরের দিকে নিয়ে যায়। ভারী কাঠের দরজাটা রুদ্ধ হওয়ার শব্দে যেন পুরো প্যান্টহাউসের বাতাস থমকে যায়। জিন তখন এক উন্মত্ত ঝড়, হিতাহিত জ্ঞানহীন এক পশু। রিমের বাহু ধরে এক ঝটকায় রিমকে হিচড়ে নিয়ে এলো বার কাউন্টারের ভেতর। নির্দয়ভাবে তার তুলোর মতো নরম শরীরটা ছুঁড়ে দিল সোফার ওপর। কনুইতে আঘাত পেয়ে রিম যন্ত্রণায় মুখ বিকৃত করে নিল, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা তার নেই। জিন অস্থির, চারপাশে পাইচারি করছে, চোখে খুনখুনে আগুন। নিজেকে পাগল মনে হচ্ছে তার। মাথার ভেতর ঘুরছে কেবল একটিই চিন্তা, রিমের গায়ে এখনও ঋষাবের ছোঁয়া লেগে আছে, আর সেটা তাকে যেভাবেই হোক মুছে ফেলতে হবে। সে আচমকা রিমকে টেনে তুলে দেওয়ালের সঙ্গে চেপে ধরল। ধাতব শব্দে রিমের কবজাতে ঠান্ডা লোহার হ্যান্ডকাফ আটকে গেল। পাথর শীতল দেওয়ালের সাথে ঝুলন্ত অবস্থায় রিম পড়ে রইল। জেইন হঠাৎ এক হিংস্র জানোয়ারের মতো রিমের শরীর থেকে টি শার্ট আর ট্রাউজার অবলীলায় টেনে ছিঁড়ে ফেলল।
মুহূর্তেই রিমের ফর্সা শরীর অনাবৃত হয়ে পড়ল। কেবল একটুকরো কালো লঞ্জারির আড়াল ঢাকা রইল তার লজ্জাটুকু, যা জেনের চোখে আগুন জ্বালিয়ে দিল আরও তীব্রভাবে। বেগুনি আলোয় রিমের ফর্সা শরীর ঝলসে উঠছে, আর জেনের চোখ ক্ষুধার্ত শিকারীর মতো তাতে আটকে আছে। ধীরে ধীরে পিছিয়ে সে ক্ষুধার্ত শিকারীর মতো তার প্রতিটি বাঁক, প্রতিটি শ্বাস, প্রতিটি শিরদাঁড়া গিলে খাচ্ছে দৃষ্টি দিয়ে। তার দৃষ্টির ভারে রিম কেঁপে উঠল ঘৃণায়, শরীর শিরশির করে উঠল। নিজেকে আড়াল করতে চায়, কিন্তু হাত বাঁধা, সে অসহায়। জেন ধপ করে সোফায় বসে পড়ল। রিমের অর্ধনগ্ন শরীরে দৃষ্টি রেখে রক্তলাল ওয়াইনের বোতল তুলে একের পর এক চুমুক দিতে লাগল। প্রতিটি চুমুকে মনে হচ্ছে সে ওয়াইন নয়, রিমকেই আস্বাদন করছে। চোখে মুখে মাতাল দৃষ্টি, কিন্তু সেটা অ্যালকোহলের নয়, রিমের। বোতল খালি হলো, কিন্তু ভেতরের যন্ত্রণা একটুও কমল না, বরং আরও হিংস্র হয়ে উঠল তার শ্বাস। ধীরে ধীরে উঠে দাঁড়াল, ভারী পদক্ষেপে রিমের দিকে এগোতে লাগল। রিমের ঊর্ধ্ববক্ষ তখন আতঙ্কে দুলছে, প্রতিটি শ্বাস দ্রুত আর অসংলগ্ন, যা জেনের উত্তেজনাকে আরও উন্মত্ত করে তুলছে। সে রিমের কাছাকাছি এসে ঝুঁকে পড়ল গলায়, গভীরভাবে মুখ ডুবিয়ে দিল, যেন রক্তপিপাসু নেকড়ে শিকারীর প্রথম কামড় নিচ্ছে। রিম চোখ শক্ত করে বন্ধ করে মুখ ঘুরিয়ে দিল ঘৃণায়। তার শরীরের প্রতিটি লোমকূপ যেন এই ছোঁয়ায় বিদ্রোহ করছে। ধীরে ধীরে মুখ তুলল জেন, চোখে মাতাল দৃষ্টি, ঠোঁটে তাচ্ছিল্যের বাঁকা হাসি। নিজের 3 আঙুলে রিমের মুখ তুলে ধরে নিজের মুখের বরাবর করে ফিসফিস করে বলল, ঘৃণা হচ্ছে না? খুব ঘৃণা হচ্ছে। আমি ছুলেই শরীর জ্বলে যায়। আর সেই ফাটা স্টার যখন ছুঁয়েছিল তখন কেমন লেগেছিল বলো? খুব ভালো লেগেছিল, তাই না? কি আছে ওর মধ্যে যা আমার নেই? ও যখন ছুঁয়েছিল খুব এনজয় করেছিলে তুমি, মজা পেয়েছিলে না? কি ইচ্ছে করছে জানো? ইচ্ছে করছে তোমার এই তুলতুলি শরীরটা অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিতে, যাতে কেউ আর কোনোদিন তাকানোর সাহস না পায়। রিম তীব্র ঘৃণায় জ্বলে উঠল, চোখ দিয়ে গড়গড় করে জল পড়তে লাগল। নিজের শরীরকে, নিজের অস্তিত্বকে নিয়ে এত নোংরা উপহাস সহ্য করতে পারছিল না সে। অন্তরের এক কোণে মনে হচ্ছিল হয়তো মরে গেলেই মুক্তি পাবে। ক্ষোভে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, হ্যাঁ, ঘৃণা হচ্ছে আমার, প্রচুর ঘৃণা হচ্ছে। দিন অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিন, সেটাও ভালো। আপনার ছোঁয়ায় জ্বলে যাচ্ছে শরীর। জেন মুহূর্তেই তার চুলের মুঠি শক্ত করে মুঠোয় ধরে মুখটা আরও কাছে টেনে নিল, চোখে অদ্ভুত উন্মত্ততা। আমার ছোঁয়ায় জ্বলছে? হুম, অনেক জ্বালা তোমার শরীরে, তাই না? তাই তো ওর কাছে গিয়েছিলে শরীরের জ্বালা কমাতে। ঠিক আছে, তোমার ইচ্ছেই পূর্ণ হবে। আজ আমি তোমার শরীরের সমস্ত জ্বালা কমিয়ে দেব। আজ তোমার এই সুন্দর শরীরে শুধু আমার ছাপ থাকবে। আমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা ভাবতেও কেঁপে উঠবে তুমি। তোমার নিঃশ্বাসে, তোমার শরীরের প্রতিটি কোণে থাকবে শুধু আমার চিহ্ন। বলেই জেন রিমের ঊর্ধ্ববক্ষস্থলে মুখ ডুবিয়ে দিল। রিম থরথর করে কেঁপে উঠল, চোখে ভয়, অসহায়ত্ব আর ঘৃণার মিশ্রণ। জল চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল। তার কান্নার শব্দে জেন বিরক্ত হয়ে মুখ উঠিয়ে নিল। হঠাৎ সে কালো টেপ নিয়ে রিমের মুখে লাগিয়ে দিল। এখনই তোমার কান্নার শব্দ শুনতে চাই না, তার জন্য সারা রাত পড়ে আছে। যখন আমি চাইব তখনই কাঁদবে তুমি। জেন তার হাত দিয়ে এলোমেলোভাবে রিমের শরীর স্পর্শ করতে লাগল, যেন প্রতিটি নিষিদ্ধ স্পর্শ দিয়ে অন্য কারো ছোঁয়া মুছে দিতে চাইছে। রিম সহ্য করতে পারছিল না, তার দাঁড়ানোর শক্তি, তার প্রতিরোধ সবই নিঃশেষ হয়ে গেছে। হঠাৎ জেন ক্ষুধার্ত পশুর মতো নিচে ঝুঁকে পড়ল। রিমের অনাবৃত শ্বেতশুভ্র শরীরের যেখানেই তার নজর পড়ল সেখানেই সে বসিয়ে দিতে লাগল হিংস্র কামড়। দাঁতের সেই লালচে রক্তাক্ত ছাপগুলো রিমের সুকোমল ত্বকে এক একটা কলঙ্কের মতো বিঁধে রইল। অসহ্য যন্ত্রণায় রিম ছটফট করে উঠল। তার বুক চিরে এক আকাশ সমান চিৎকার বেরিয়ে আসতে চাইল, কিন্তু ওষ্ঠাধরে লেগে থাকা কালো টেপ সেই আর্তনাদকে কণ্ঠনালীতেই শ্বাসরুদ্ধ করে দিল। কেবল এক করুণ বিদীর্ণ গোঙানি ঘরের গুমোট হাওয়াকে আরও ভারী করে তুলল। জেন এবার শব্দ করে রিমের হাতের বাঁধন খুলে দিল। মুক্তি পাওয়া মাত্রই রিম এক আহত বাঘিনীর মতো জেনের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার দুর্বল হাত দুটো দিয়ে জেনের পাথুরে বুকে আঘাতের পর আঘাত করতে লাগল সে। সেই আঘাতে ছিল আজন্মের ঘৃণা আর অবমাননার ক্ষোভ। রিমের চোখ দিয়ে তখন শ্রাবণের ধারার মতো অশ্রু নামছে, যা জেনের উগ্রতাকে এক বিন্দুও প্রশমিত করতে পারল না। জেন এক ঝটকায় রিমের অবাধ্য কবজি দুটো মুঠোবন্দি করে স্থির করে দিল। ভয়ঙ্কর এক নিষ্ঠুর কণ্ঠে ফিসফিস করে বলল, আজ তোমাকে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ভেঙে ফেলছি
ততক্ষণ পর্যন্ত থামব না আমি। আজ এই রাত সাক্ষী থাকবে তুমি কার আর কার অধিকারে তোমার এই নিঃশ্বাসটুকুও আবর্তিত হয়। জেন হঠাৎ এক ঝটকায় রিমকে মেঝেতে ফেলে দিল। দামি পার্শ্বীয় মোলায়েম কার্পেট থাকলেও ধাক্কায় রিমের শরীর কেঁপে উঠল। শরীরের প্রতিটি জোড়ায় যেন বিদ্যুৎস্পৃষ্ট যন্ত্রণা ছড়িয়ে পড়ল। কিন্তু জেনের চোখে তখন কোনো করুণা নেই। সে তখন এক ক্ষুধার্ত বুনো নেকড়ে, যে তার শিকারকে তিলে তিলে ছিঁড়ে খেতে উদ্যত। জেন খুক্ষার জন্তুর মতো উন্মত্ত হয়ে ঝাঁপিয়ে পড়ল রিমের শরীরে। রিমের ঘাড়, গ্রীবা আর ঊর্ধ্ববক্ষস্থলে সে বসিয়ে দিতে লাগল অজস্র দংশন। প্রতিটি কামড় যেন এক একটা বিষের তীরের মতো রিমের রক্তে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। রিম কেবল ছটফট করছিল, মাটির ওপর আছড়ে পড়া এক ছিন্ন মূল লতার মতো। তার চোখের অশ্রুধারা কার্পেটের তন্তুতে মিশে যাচ্ছিল, আর জেনেলি আদিম উন্মাদনা রিমকে এক অতল অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল, যেখান থেকে ফেরার কোনো পথ হয়তো আর খোলা নেই। জেন আচমকা এক ঝটকায় রিমের ওষ্ঠাধর থেকে কালো টেপটি ছিঁড়ে দিল। সাথে সাথে টান টান ত্বকে ছড়িয়ে পড়ল প্রচণ্ড জ্বলুনি, যেন আগুনের হলকা কেউ লেপে দিয়েছে সেখানে। রিম যন্ত্রণায় কোকিয়ে উঠতেই জেন তার তপ্ত নিঃশ্বাস রিমের কানের লতিতে ঠেকিয়ে ফিসফিসিয়ে উঠল, স্ক্রিম ইফ ইউ ওয়ান্ট, টুনাইট আই উইল মেক ইউ ফরগেট ইয়োর ওন নেম অ্যান্ড ইউ উইল ওনলি রিমেম্বার মাই নেম। তারপর কোনো সতর্কতা ছাড়াই জেন ধপ করে রিমের উপর বসে পড়ল। নিজের শরীর থেকে কালো শার্টটা টেনে খুলে ছুঁড়ে ফেলল দূরে। মুহূর্তেই তার শক্তপোক্ত পুরুষালী বুক আর টান টান শক্ত 8 ভাঁজের পেশি স্পষ্ট হয়ে উঠল রিমের আতঙ্কিত চোখের সামনে। রিমের শ্বাস প্রশ্বাস তখন ঝোড়ো বাতাসের মতো অশান্ত। তার বুক ওঠানামা করছে ভয়ে। জেন যখন প্যান্টের বেল্টের হুক খুলতে লাগল, রিম ভাঙা গলায় শব্দ করে ফুপিয়ে কেঁদে উঠল। কি করতে চাইছেন আপনি? জেনের ঠোঁটে হালকা এক তাচ্ছিল্যের বাঁক, চোখে ঝলসে উঠল হিংস্র ক্ষুধা। ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে ফিসফিস করে বলল, সেটাই, যেটা আরও অনেক আগেই করা উচিত ছিল আমার। আজ তোমাকে পুরোপুরি নিজের দখলে নেব আমি। তোমার শরীর, তোমার নিঃশ্বাস, তোমার প্রতিটা চিহ্ন সব হবে কেবল আমার। রিমের শরীর যেন হিমশীতল বরফ হয়ে গেল। এক অজানা এবং নিশ্চিত সর্বনাশের আশঙ্কায় তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে এলো। ঠিক সেই মুহূর্তে জেন এক উন্মত্ত উন্মাদনায় রিমের শেষ আবরণ এক হাতে তার কালো ব্রা টেনে ছেড়ে ফেলল। ছেড়ে যাওয়ার শব্দটা ঘরের নিস্তব্ধতায় তীক্ষ্ণ হয়ে বাজল। লজ্জায় রিম খিচে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু জেনের চোখে জ্বলছে আগুন, এক ক্ষুধার্ত শিকারীর ক্ষুধা যা কোনো আবরণ মানতে চায় না। সে এক ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল রিমের অনাবৃত বক্ষস্থলে। বুকের নরম উঁচু অংশে মুখ ডুবিয়ে দিল। দাঁতের হিংস্র কামড়ে রিমের আত্মাসহ চিৎকার বেরিয়ে এলো, যন্ত্রণায় ফেটে যাওয়া এক আদিম চিৎকার। কিন্তু জেন থামল না, বরং সেই চিৎকারেই সে খুঁজে পেল এক বিকৃত সুখ, এক নেশা। হঠাৎই জেনের চোখের মণিতে নেমে এলো অমাবস্যার চেয়েও ঘনীভূত এক দ্বন্দ্বকার ছায়া। তার অবয়বে ফুটে উঠল এক পৈশাচিক স্থিরতা, যেন সে কোনো এক চূড়ান্ত এবং ভয়াবহ সিদ্ধান্তে উপনীত হয়েছে। পকেট থেকে এক ঝটকায় সে বের করে আনলো তার তীক্ষ্ণ ফোল্ডিং ড্যাগার। ব্লেড খুলতেই ঠান্ডা ধাতবের ঝিলিক রিমের আতঙ্কিত চোখে প্রতিফলিত হলো। জেন কোনো দ্বিধা ছাড়াই ব্লেডের ধারালো আগা রিমের অনাবৃত বক্ষস্থলে চেপে ধরল। মুহূর্তেই রিমের হৃৎস্পন্দন থমকে গেল। এক অবশ করা আতঙ্ক তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ল। কোনো সতর্কতা ছাড়াই জেন ব্লেডটি টেনে নামায় রিমের সুকোমল ত্বকের ওপর দিয়ে। তীব্র যন্ত্রণায় রিমের দনুকের মতো বেঁকে উঠল। তার ফুসফুস চিরে এক অস্ফুট গোঙানি বেরিয়ে এলো। ফর্সা ত্বকের বুক চিরে উষ্ণ লাল রক্ত ঝরতে শুরু করল অবাধ্য ধারায়। সেই রক্তাক্ত ক্ষতস্থানে ধীরে ধীরে ফুটে উঠল এক অক্ষর, এ। জেন থেমে গেল। তার চোখে ছড়িয়ে পড়ল এক বিকৃত প্রশান্তি, যেন সে অবশেষে তার শিকারে নিজের চিহ্ন এঁকে দিল। তার রক্তাক্ত আঙুল দিয়ে ছুঁয়ে দিল সেই চিহ্ন। ঠোঁট ঝুঁকিয়ে রিমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এটা কোনো ক্ষত নয়, এটা আমার মালিকানার শীল। আজ থেকে সারা জীবন তুমি বহন করবে আমার নামের এই যন্ত্রণা। তার ওষ্ঠাধর ধীরে ধীরে নেমে এলো সেই রক্তাক্ত ক্ষতের ওপর। রিমের উষ্ণ রক্তে রঞ্জিত হলো জেনের ঠোঁট। এরপর কোনো অবকাশ না দিয়েই সেই রক্তাক্ত দুটো ঠোঁট সে সজোরে চেপে ধরল রিমের কম্পিত ওষ্ঠাধরে। এক উন্মাদ হিংস্র চুম্বন যা শ্বাসরুদ্ধ করে দিল রিমকে। যেখানে ভালোবাসার লেশ মাত্র নেই, আছে কেবল গ্রাস করার এক আদিম আকাঙ্ক্ষা। রিম ছটফট করল, যন্ত্রণায় কাঁপল। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল জেনের বলিষ্ঠ বেষ্টনীতে, কিন্তু জেনের ঠোঁট এক মুহূর্তও ছাড়ল না। তার উন্মাদ চুম্বন ভেঙে পড়ল রিমের গলা, বুক, পেট, শরীরের প্রতিটি কোমল কোণায়। প্রতিটি চুম্বনের সাথে মিশে থাকলো দাঁতের ছোট ছোট চিহ্ন, এক অমোচনীয় ছাপ। আজ সে কেবল রিমের শরীর চায় না, সে চায় তার আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে।
সে রিমের শরীর তার আত্মা নিজের সম্পূর্ণ দখলে রাখতে চায়। তার ধৈর্যের সব বাঁধন ভেঙে পড়ল। সে এক আদিম লীলা খেলায় মত্ত হয়ে গেল, যেখানে কেবল শিকারী আর শিকার, আর কিছুই নয়। রিমের শরীর অবসন্ন, কিন্তু তবুও প্রতিরোধের শেষ চেষ্টা করছে। হাত দিয়ে জেনের হাত ঠেকাতে চায়, পা দিয়ে সরতে চায়, কিন্তু প্রতিটা চেষ্টাই ব্যর্থ। জেনের হাত নেমে গিয়ে শক্ত করে চেপে ধরছে তার পিঠ, যেন তাকে ভেঙে নিজের ভেতরে মিশিয়ে ফেলবে। রিমের চোখ আধো খোলা, দৃষ্টি কুয়াশাচ্ছন্ন, তবুও সে দেখতে পাচ্ছে জেনের মুখাবয়বও, যেখানে একসাথে খেলছে পৈশাচিক তৃপ্তি আর উন্মাদনা। কক্ষের চার দেওয়ালের মাঝে সময়ের কোনো হিসেব নেই। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আজ স্তব্ধ। এখানে আছে কেবল স্পন্দন, কখনো ধীর, কখনো হিংস্র। রিম অনুভব করল তার শ্বাস পুরোপুরি জেনের ছন্দের সাথে বাধা পড়ে গেছে। দীর্ঘক্ষণ পর জেন ধীরে ধীরে থামল, কিন্তু সেই থামা কোনো মুক্তি নয়, বরং হিসেবে বিরতি। তার ঠোঁট রিমের ঘর্মাক্ত কানের লতি স্পর্শ করে ফিসফিস করল, দিস ইজ নট দি এন্ড, টুনাইট আই উইল মেক ইউ নেভার ফরগেট হু ইউ বিলং টু। বাইরে চাঁদের আলো ফাঁক দিয়ে ঘরে ঢুকল, কিন্তু সেই আলো কোনো মুক্তি আনল না, বরং জানালো এই রাত এখনও শেষ হয়নি। এবং সকাল পর্যন্ত রিমের প্রতিটি শ্বাস, প্রতিটি কাঁপুনি, প্রতিটি শব্দ সবই জেনের সম্পত্তি। আজকে রাতে জেন কেবল রিমের শরীর নয়, সে রিমের প্রতিটি মুহূর্তের ওপর নিজের একছত্র আধিপত্যের মোহ রেখে দিয়েছে। দুপুর 12টার সময় ক্যালাব্রিয়ার ঘন জঙ্গলের বুক চিরে সোনালি রোদ নেমে আসে। পেন্টহাউসের বিশাল কাঁচঘেরা জানালাগুলোতে আলো ঢুকে প্রথমে ঘরের ভেতরে নরম ঝিলিক ছড়ায়, ধীরে ধীরে সেই ঝিলিক তীব্র হয়ে ওঠে। রোদের আলো মুখে পড়তেই জেনের চোখ কুঁচকে যায়, মাথায় তীব্র যন্ত্রণা, শরীরে অসহনীয় ক্লান্তি। সকালে কিছুক্ষণ আগেই চোখ লেগে এসেছিল, তবুও ঘুম এখনও তার ভেতর থেকে পালায়নি। সে বিরক্ত হয়ে চোখ পিটপিট করতে থাকে, কিন্তু চোখ খুলতেই বিস্ময় এবং আতঙ্ক। সাদা টাইলসের ফ্লোর রক্তে ভেসে গেছে, পাশে নিথর শীতল অবস্থায় পড়ে আছে রিম। বাঁ হাতের শিরা কাটা, ডান হাতের কাছে পড়ে আছে রক্তে ভেজা ধারালো ছুরি। প্রাণ সঞ্জীবনী, মাফিয়া দ্য সাইকো লাভার, পর্ব ৩৯। বিমানের চাকাগুলো মাটিতে স্পর্শ করার সাথে সাথে পুরো কেবিনে হালকা ঝাঁকুনি। তারপর ধীরে ধীরে কমে আসা গতির সাথে রানওয়ের আলো চোখে পড়তে থাকে। জানালার বাইরে দেখা যায় বৃষ্টি ভেজা রানওয়ের ওপর আলো ঝিকমিক করছে, দূরে সারি সারি লাইট যেন সোনালি মুক্তোর মতো সাজানো। পাইলটের গলা ভেসে আসে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু ঢাকা, বাংলাদেশ। ভেতরে যাত্রীদের মনে এক অদ্ভুত স্বস্তি আর উত্তেজনার মিশেল। কেউ হাসি মুখে জানালার বাইরে তাকায়, কেউ আবার মোবাইল চালু করে প্রিয়জনকে মেসেজ পাঠায়। বিমানের দরজা খোলার সাথে সাথে একদম ভিন্ন অনুভূতি। কাঁচের দরজা ভেদ করে ধীর পায়ে বেরিয়ে এলো এলেনা, ইয়াশ আর মাত্তেও। তিনজনের চোখেই কালো সানগ্লাস, মুখে নিষ্পৃহ ঠান্ডা অভিব্যক্তি। গরম আর আর্দ্র বাতাসের ঢেউ মুখে এসে লাগে, সাথে হালকা ধোঁয়া আর ধুলো মেশানো শহুরে গন্ধ। করিডর ধরে এগিয়ে যাওয়ার সময় কানে ভেসে আসে ঘোষণা, ফ্লাইট ফ্রম রোম হ্যাজ জাস্ট অ্যারাইভড। এলেনার লম্বা হিলের জ্বর টক টক করে প্রতিধ্বনি তুলছে চকচকে মেঝেতে। তার বাদামি সিল্কি চুল কাঁধে এলিয়ে আছে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, যেন ভয় আর সৌন্দর্য একই সাথে বহন করছে। ইয়াশ নীরব, পকেটে দুহাত গুজে চারপাশ বিশ্লেষণ করছে তীক্ষ্ণ চোখে। তার কালো স্যুটে মেটালিক ঘড়ির ঝিলিক চোখে পড়ে। মাত্তেওর হাতে কালো ট্রলি ব্যাগ, মুখে বিরক্তির ছাপ। সে নাক টেনে মুখটা কুঁচকে চারপাশের ভিড় দেখে বিরক্ত হয়ে বলল, মাডোন্না মিয়া, এত গরম, এত ধুলো, এটা এয়ারপোর্ট, আমি তো শ্বাসই নিতে পারছি না। ইয়াশ তার দিকে একবার তাকিয়ে ভ্রু কুঁচকে ফিসফিস করে বলল, শাট আপ মাত্তেও। এলেনা কিছু না বলে চারপাশ পর্যবেক্ষণ করতে থাকে। তার গম্ভীর নীরবতার মাঝে মাত্তেওর বকবক যেন আরও স্পষ্ট শোনায়। কাস্টমস আর ইমিগ্রেশন তারা অনায়াসে পেরিয়ে যায়, কারও সাহস হয় না তাদেরকে বেশি প্রশ্ন করার। অফিসাররা কেবল নীরবে পাসপোর্টে সিল মেরে মাথা নাড়ে। বাইরে বেরোতেই কড়া আলো আর গরম বাতাস আঘাত করে মুখে। ভিড় জমা লোকজনের কোলাহল থেমে যায় তাদের উপস্থিতিতে। সবার দৃষ্টি গিয়ে আটকে থাকে এই তিন বিদেশি ফিগারে, যেন সিনেমার চরিত্র হেঁটে যাচ্ছে বাস্তবে। গাড়ি আগে থেকেই অপেক্ষায়, একটা কালো টিন্টেড এসইউভি। ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে পড়ে। এলেনা প্রথমে স্লো মোশনের মতো এগিয়ে গিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। তারপর ইয়াশ গাড়িতে বসে।
মাত্তেও শেষবার চারপাশে তাকিয়ে ভিড়ের দিকে শীতল চোখে একবার তাকায়, তারপর দরজা বন্ধ করে ভেতরে ঢোকে। এসইউভির ইঞ্জিন গর্জন গড়তে ওঠে। ধোঁয়া ছেড়ে ধীরে ধীরে এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে যায়। ঢাকার অস্থির রাস্তায় মিলিয়ে যায়, এক নতুন অধ্যায়ের সূচনা করে। ক্যালাব্রিয়া, পেন্টহাউস। রিমের নিথর রক্তমাখা নগ্ন শরীরটা দেখে মুহূর্তের মধ্যে জেইনের বুক হিম হয়ে গেল। মনে হলো পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু তার বুকের ভেতরের ধকধকানিই শোনা যাচ্ছে। চোখ দুটো এমনভাবে কেঁপে উঠল যেন কারো ছোড়া গুলি এসে বুকে বিঁধেছে। ঠান্ডা ঘাম ঝরতে শুরু করেছে তার কপাল থেকে। হাতের আঙুলগুলো কাঁপছে, শ্বাস ভাঙছে। গত রাতের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিৎকার যেন তীক্ষ্ণ ছুরি হয়ে বুকে ঢুকে যাচ্ছে। হিংস্র রাগ আর অন্ধ উন্মাদনায় সে নিজেকে হারিয়ে ফেলেছিল। তার সেই অন্ধকার মুহূর্তের হাতেই আজ তার সবচেয়ে প্রিয় মানুষটা ভেঙে গেছে। যে মেয়েটাকে সে বুকের মধ্যে আগলে রেখেছিল তাকেই ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সে হঠাৎ উন্মাদের মতো এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল রিমের কাছে। নিজের কালো শার্টটা নিয়ে রিমের রক্তমাখা ঠান্ডা শরীরের ওপর ছড়িয়ে দিল। সেই শরীরটা ঠান্ডা, নিস্তেজ, নিথর, শ্বাস নেই, প্রতিক্রিয়া নেই। কাঁপা কাঁপা হাতে সে শরীরটা বুকে জড়িয়ে নিল। ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে, চোখে অন্ধকার ছায়া নেমে পড়েছে। সে রিমের গাল দুটো দু আঙুলে ধরে থরথর করা কণ্ঠে ডেকে উঠল, ফায়ারফ্লাই, সোনা, প্লিজ সোনা, চোখ খোলো সোনা, আমার দিকে একবার তাকাও। হেই বারবি ডল, ওপেন ইউর আইজ প্লিজ, আই কান্ট ব্রিথ। প্লিজ চোখ খোলো, একবার কথা বলো আমার সাথে। তোমার কিছু হলে আমি মরে যাব। আমি মরে যাব। এ আমি কি করে ফেললাম? তার কণ্ঠটা যেন একেবারে ভেঙে গেছে। হঠাৎ করেই কাঁপা কাঁপা কান্নায় আটকে যাচ্ছে। শ্বাস নিতে পারছে না। বুকের ভেতরের হাড়গুলো যেন ফেটে যাচ্ছে। এক হাতে রিমকে বুকে পিষে ধরে অন্য হাতে নিজের চুল টেনে ধরল। দাঁত চেপে রুদ্ধ কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে সোনা, বিশ্বাস করো, আমি তোমাকে একটুও কষ্ট দিতে চাইনি। একবার চোখ খুলে আমার দিকে তাকাও, একবার আমার সাথে কথা বলো, আমার সাথে রাগ দেখাও। বলো বলো আপনি একটা জানোয়ার। বলো আমি আপনাকে ঘৃণা করি। আমি সব সহ্য করব, তোমার ঘৃণা, তোমার আঘাত, সব। শুধু একবার চোখ খোলো প্লিজ। আমার দম আটকে যাচ্ছে, আমি মরে যাচ্ছি। কিন্তু রিমের কোনো সাড়া নেই। চোখ বন্ধ, ঠোঁট শক্ত, শরীর অচেতন। চারপাশের বাতাস যেন অদৃশ্য এক পাথর হয়ে তার বুকে বসে আছে। জেইনের শ্বাস ভাঙতে ভাঙতে আরেকবার রিমের ঠোঁটের কাছে মুখ এনে ফিসফিস করে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আর কখনো কষ্ট দেব না তোমাকে। প্লিজ সোনা, চোখ খোলো প্লিজ, একবার শুধু তাকাও আমার দিকে। তোমার মনস্টার তোমাকে ডাকছে, একবার জানোয়ার বলে ডাকো আমাকে। আমি তোমার মুখে জানোয়ার ডাকটা শুনতে চাই। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আই কান্ট টলারেট দিস পেইন অ্যানিমোর। এর চেয়ে ভালো তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। তবুও কোনো সাড়া নেই। রিমের শরীর নিস্তেজ, ঠান্ডা। জেইনের চোখে এখন শুধু পাগলামি আর অসহায়তার ছায়া। তার বুকে ওঠানামা করছে, শ্বাস যেন সত্যিই কেটে যাচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ পাথর চাপা দিয়েছে। চোখে লালচে রক্তিম ছায়া, মুখে আতঙ্ক আর অনুশোচনার দাগ। সে উন্মাদের মতো রিমের মুখে, কপালে, রক্তমাখা বুকে চুম্বন দিতে দিতে ফিসফিস করছে, আমি মরে যাব তোমাকে ছাড়া, শুনছো, আমি মরে যাব। হঠাৎ তার কণ্ঠ থেকে আর্তনাদের মতো এক গর্জন বেরিয়ে এলো, যা ঘরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হলো। তার বুকের ভেতরকার অস্থিরতা এখন আগ্নেয়গিরির মতো ফেটে যাচ্ছে। হাত পা শরীর সব কাঁপছে। যে মানুষটা এত তীক্ষ্ণ মস্তিষ্ক আর কঠোর হৃদয়ের অধিকারী, সেও আজ জ্ঞানশূন্য হয়ে গেছে, ভেঙে পড়েছে। এই মুহূর্তে সে শুধু জানে, যে করেই হোক পৃথিবী ধ্বংস করে হলেও তার ফায়ারফ্লাইকে বাঁচাতে হবে। সে তার ফায়ারফ্লাইকে হারিয়ে বাঁচতে পারবে না, কখনো না। ঢাকা, বাংলাদেশ। কালো এসইউভি ঢাকার অভিজাত একটি 5 স্টার হোটেলে থামল। ঝলমলে আলো, ঝকঝকে কাঁচের দরজা আর ইউনিফর্ম পরা গার্ডরা দাঁড়িয়ে আছে ভদ্র অভ্যর্থনার জন্য। এলেনা, ইয়াশ আর মাত্তেও একসাথে নেমে এলো। তাদের চলাফেরায় এক অদৃশ্য প্রভাব, যেন চারপাশের ভিড় নিজে থেকেই সরে যাচ্ছে। রিসেপশনের ম্যানেজার তাড়াহুড়ো করে এগিয়ে এসে অভ্যর্থনা জানালো, মাথা নিচু করে। ওয়েলকাম টু ঢাকা ম্যাম। এলেনা কোনো কথা বলল না,
শুধু একবার চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি চালালো। গার্ড, ক্যামেরা, প্রবেশপথ সব খুঁটিয়ে নিল সে, যেন প্রতিটি জায়গার মানচিত্র তার মাথায় খোদাই হয়ে যাচ্ছে। ইয়াশ হাসি মুখে ম্যানেজারকে ধন্যবাদ জানালো, আর মাত্তেও এক হাতে কালো ট্রলি ব্যাগ, অন্য হাতে জামার হাতা ঝাড়তে ঝাড়তে মুখ কুঁচকে বলল, অবশেষে একটু এয়ার কন্ডিশনের দেখা পেলাম। এই শহরের ধুলোবালি দেখে আমি শপথ করছি ফুসফুসে এক্সট্রা ফিল্টার লাগাতে হবে। হোটেল বয় ব্যাগ নিতে এগিয়ে আসতেই মাত্তেও ব্যাগটা শক্ত করে ধরে বিরক্ত মুখে বলল, নো নো নো, এটা আমার সাথে যাবে, ইটালি থেকে এসেছে, তোমরা হাত দিও না। ইয়াশ বিরক্ত হয়ে মাথা নাড়ল, ফিসফিস করে বলল, স্টপ এম্বারেসিং আস মাত্তেও। তারা তিনজনে একসাথে সব নিয়ম পালন করে পেপারে সাইন করে যে যার কার্ড হাতে নিয়ে নিল। তারপর তিনজনে একসাথে লিফটে উঠে টপ ফ্লোরে পৌঁছে গেল। মাত্তেও রুমে ঢুকে দরজা বন্ধ করতে যাবে ঠিক তখনই হঠাৎ তার হাতের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা বস জেন। সে এক মুহূর্ত থমকে গেল। এই সময় হঠাৎ ভাইয়ের ফোন। হালকা অস্বস্তি নিয়ে কল রিসিভ করতেই কানে ভেসে এলো জেনের ভাঙা বিক্ষিপ্ত গলা। সেই কণ্ঠে ছিল অদ্ভুত এক শূন্যতা, যেটা মাত্তেও একমাত্র সেদিনই শুনেছিল, যেদিন রিম হারিয়ে গিয়েছিল। বুক ধক করে উঠল তার। ভাই, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? কিন্তু ওপাশে কোনো স্বাভাবিক উত্তর নেই, শুধু ভাঙা নিঃশ্বাস, কাঁপা কাঁপা কান্না জড়িত কণ্ঠ ভেসে এলো। মাত্তেও, মাত্তেও কিছু একটা কর, ওকে বাঁচিয়ে দে। ও কথা বলছে না মাত্তেও, তুই কিছু একটা কর, আমি মরে যাব, আমি সহ্য করতে পারছি না। ওকে বল না আমার সাথে কথা বলতে, বল না ওকে। মাত্তেও কি বলবে কিছুই বুঝতে পারছে না, তার কানে শুধু বাজছে ভাইয়ের হাহাকার। সে দ্রুত ফোন হাতে নিয়ে ইয়াশের রুমে নক করে। ইয়াশ ডোর খুলে ভ্রু কুঁচকে তাকায়। কি সমস্যা? এখনো ফ্রেশ না হয়ে আমাকে জ্বালাতে আসলি কেন? মাত্তেও হাঁপাতে হাঁপাতে বলে, ভাই ফোন করেছে, ভাইয়ের গলা খুবই করুণ শোনাচ্ছে, মনে হচ্ছে ভাবির সিরিয়াস কিছু হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না, আপনি একটু ভাইয়ের সাথে কথা বলুন। ইয়াশ সাথে সাথে ফোনটা হাতে নিয়ে কানে তুলে নিল, চিন্তিত গলায় বলল, হে ডুড, হোয়াট হ্যাপেন্ড? ইজ এভরিথিং ওকে? ইয়াশের কানে ভেসে আসে জেইনের হাতভাঙা কান্না জড়িত কণ্ঠ। ইয়াশ, আমার ফায়ারফ্লাই, তুই ঠিক বলেছিলিস ইয়াশ, আমি ওকে নিরাপদ রাখতে পারিনি। আমার জন্য কষ্ট পেয়েছে ইয়াশ, ও নিজের হাত কেটে ফেলেছে। এবার আমি কি করব বল? ও তো আমার সাথে কথা বলছে না। তুই কিছু একটা কর না প্লিজ। আমি আমার এই হাত দুটো দিয়ে আমার ফায়ারফ্লাইকে কষ্ট দিয়েছি। এই হাত আমি রাখবো না এই হাত, যেই হাত আমার ফায়ারফ্লাইকে কষ্ট দিয়েছে। কেটে ফেলবো এই হাত, জ্বালিয়ে দেব এই হাত। ইয়াশ স্তব্ধ। রিম হাত কেটে ফেলেছে মানে? জেন থাকতে এটা কিভাবে সম্ভব? আর রিমই বা কেন হুট করে এমন একটা পদক্ষেপ নিল? যে মেয়েটা এতদিন বন্দি থেকেও কখনো এই ধরনের পদক্ষেপ নেয়নি, তাহলে আজ কেন এমনটা করল সে? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তার মাথায়, কিন্তু এই মুহূর্তে উত্তর খোঁজার সময় নেই। প্রথম কাজ জেইনকে থামানো, শান্ত করা আর রিমকে বাঁচানো। সে জেইনকে বলে, ওকে ওকে, ক্ল্যাম ডাউন, তোকে আগে মাথা ঠান্ডা করতে হবে। আর এইসব কি বলছিস তুই? তুই যদি নিজের হাত কেটে ফেলিস তাহলে লিটল সিস্টারকে কিভাবে বাঁচাবি? তুই এক কাজ কর, আগে রিমের পালস রেট চেক কর। জেন ধরে আসা গলায় শ্বাস কাঁপিয়ে বলে, আমি চেক করে দেখেছি, খুব ধীরে চলছে, সময় খুব কম, ওকে যেভাবেই হোক বাঁচাতে হবে। তাহলে তুই ওকে নিয়ে হসপিটালে চলে যা অ্যাজ সুন অ্যাজ পসিবল। জেন হঠাৎ ঝড়ের মতো বলে উঠল, না না, হসপিটালে নিয়ে গেলে ওর লাইফ রিস্ক আরও বেড়ে যাবে। চারপাশে সব শত্রুরা আছে, এই মুহূর্তে আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। ইয়াশ দাঁত চেপে বলে, কিন্তু এইসব ভাবলে তো হবে না, আগে ওকে বাঁচাতে হবে। জেইনের গলা ভাঙা কিন্তু ভয়ঙ্কর দৃঢ়। তুই সব ব্যবস্থা কর, ওর চিকিৎসা এখানেই হবে। ইয়াশ বিস্মিত, ওখানে কিভাবে সম্ভব? জেইনের কণ্ঠ যেন ঠান্ডা আগুন। আমি সেসব কিচ্ছু জানি না, আমি শুধু জানি আমার ফায়ারফ্লাইকে বাঁচিয়ে তুলতে হবে, আর তুই সব ব্যবস্থা করে দিবি এক্ষুনি। ইয়াশ আর কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। ফোনের ওপাশের ভাঙা কাপা নিঃশ্বাসগুলো যেন তার কানে নয়, সরাসরি বুকের ভেতর আঘাত করছিল। সে জানে এই মানুষটার মাথা ঠান্ডা না হলে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। তার চোখের সামনে যেন ভেসে উঠল দুটো রক্তমাখা দেহ, একটা রিমের, অন্যটা জেনের। হঠাৎ মনে হলো বুকের ভেতর থেকে যেন কেউ একটা বরফের হাত ঢুকিয়ে সব গরম রক্ত চেপে ধরছে। সে জানে এখন কথা না শুনলে, এখনই যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এই পাগলটা নিজেকে শেষ করে দেবে, সাথে টেনে নিয়ে যাবে সেই মেয়েটাকেও। সে একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে ফোন কেটে দিল। হাত কাঁপছিল, আঙুলগুলো যেন ঠান্ডা বরফ হয়ে গেছে। এক সেকেন্ডও সময় নষ্ট না করে সে নিজের ফোনে নম্বর ডায়াল করল। স্ক্রিনে ইটালির পার্সোনাল হসপিটালের নামের পাশে লাল আলো জ্বলছিল। ডায়াল করতেই ভেতর থেকে গলা শুকিয়ে এলো। ডক্টর ইয়াকুজা। তার গলা থেমে গেল। আমাদের একটা
জরুরি কেস, এখনই এখনই সব রেডি করুন, ব্লাড, ইকুইপমেন্ট সব কিছু, সাথে একজন ফিমেল ডক্টর, যতটা লুকিয়ে সম্ভব, কেউ যেন ঘুণক্ষরেও টের না পায়। ওপাশে ডাক্তারের গলায় আতঙ্ক ফুটে উঠল। কেসটা কতটা ক্রিটিক্যাল? ইয়াশ দাঁত চেপে ফিসফিস করে যেন কারো না শোনার মতো করে বলল, ক্রিটিক্যাল না, মৃত্যুর কিনারে। যদি দেরি হয় দুজনেরই দাফন করতে হবে। ফোন কেটে ইয়াশ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তার মাথায় বারবার ভেসে উঠছে রিমের রক্তমাখা হাত আর জেইনের উন্মত্ত ভাঙা কান্না। তার ঠোঁট থেকে নিঃশব্দে বেরিয়ে এলো, হে আল্লাহ, এবারের মতো এদের দুজনকে বাঁচিয়ে দিও, না হলে এই দুনিয়ার সবচেয়ে রক্তক্ষয়ী ঝড়টা নেমে আসবে। ক্যালাব্রিয়া, পেন্টহাউস। ফার্স্ট টাইম, তাও আবার পিরিয়ডের পরপর। আপনার এতটা রুড হওয়া উচিত হয়নি, একটু খেয়াল রাখা উচিত ছিল। প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে, এছাড়া হাতের ক্ষতটাও অনেক গভীর, যদিও একটুর জন্য শিরা কাটেনি। এনিওয়ে, এখন উনি বিপদমুক্ত, তবে জ্ঞান ফিরতে 2-1 দিন সময় লাগতে পারে, আর ওনাকে কিছুদিন সম্পূর্ণ বেড রেস্টেই থাকতে হবে। ঘরের ভেতরটা এখন একেবারে হসপিটালের কেবিনের মতো। চারপাশে মনিটর, স্যালাইন স্ট্যান্ড আর অ্যান্টিসেপটিকের তীব্র গন্ধ। রিমকে একটা সাদা চাদরে ঢাকা বেডে শুয়ে রাখা হয়েছে। জেইন রিমের এক হাত শক্ত করে নিজের 2 হাতে চেপে ধরে বসে আছে। আঙুলগুলো এতটা সাদা আর টানটান যেন রক্ত থেমে গেছে। তার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, চোখগুলো লালচে, অন্ধকারে ডুবে যাওয়া, কিন্তু তবু নিঃশব্দ। মুখটা একেবারে শুকনো, ফ্যাকাশে, তাতে আর রং নেই, শুধু অদ্ভুত এক ক্লান্তি। তার পাশে দাঁড়িয়ে থাকা মহিলা ডাক্তার নিঃশব্দে হাতের কাটা অংশটা পরিষ্কার করে নতুন ব্লাড ব্যাগ লাগিয়ে দিলেন। তারপর ধীরে ধীরে গ্লাভস খুলে পাশে দাঁড়ালেন। তিনি নরম গলায় বলেন, এখন আর কোনো সমস্যা নেই, ওনার অবস্থা কিছুটা স্টেবল। জ্ঞান ফিরলে আমি আবার আসব, ততক্ষণ ওনার বিশেষ যত্নের প্রয়োজন। আপনি চাইলে একজন নার্সের ব্যবস্থা করে দিতে পারি। জেইন ধীরে ধীরে মুখটা উঁচু করে, তার চোখের তলায় গভীর ছায়া, যেন 100 বছর ধরে ঘুমায়নি। ফিসফিস করে প্রায় নিজের সাথে কথা বলার মতো বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি সবটা সামলে নিতে পারবো। ডাক্তার চলে যাওয়ার পর ঘরটা আবার ভুতুরে নীরবতায় ডুবে যায়। বিছানার পাশে বসে জেন রাতের পর রাত জেগে থাকে। চোখ লাল হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, মুখে হালকা দাড়ি বাড়তে শুরু করেছে, কিন্তু সে এক মুহূর্তের জন্যও রিমের হাত ছাড়ে না। একদিন পর ধীরে ধীরে রিমের চোখ খুলে যায়, কিন্তু সেটি খোলার পরও শূন্য, কোনো সাড়া নেই, হাসি নেই, কান্না নেই, এমনকি রাগও নেই। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু রিমের মধ্যে কোনো পরিবর্তন নেই। সে যেন নিথর পাথরের মূর্তি। একসময়ের চঞ্চল প্রাণবন্ত মেয়েটার এই পরিবর্তন দেখে জেইনের বুকের ভেতরটা জ্বলে ওঠে আগুনের মতো। সে ডাক্তারকে ডেকে জানতে চায় রিম কিভাবে স্বাভাবিক হবে। ডাক্তার ঠান্ডা গলায় বলেন, শি ইজ আন্ডার ট্রমা, ওকে অনেক বেশি খুশি রাখতে হবে, ওর পছন্দের জগতে ফিরিয়ে নিতে হবে, তবেই হয়তো ধীরে ধীরে ফিরে আসবে। জেইনের চোখ পড়ে টেবিলে রাখা একটি ডায়েরির দিকে, রিমের ডায়েরি। সে কাপা হাতে তুলে নিয়ে পড়তে থাকে। পাতার পর পাতা ভরে আছে রিমের ছোট ছোট শিশুসুলভ ইচ্ছেগুলো। তুষারপাত দেখা, ক্যান্ডেল লাইট ডিনার, লেকের ধারে চেরি ব্লসম ঝরা ফুল, নৌকায় চাঁদের আলোতে বসে থাকা। জেইনের বুক ভারী হয়ে ওঠে। নিঃশব্দে ফোন তুলে মাত্তেওকে বলে, টেল দ্য গার্ডস টু মেক অল অ্যারেঞ্জমেন্টস। আমার ফায়ারফ্লাই যা চেয়েছে সব আজই পূরণ হবে। তারপর জেইন রিমকে কোলে তুলে বাথরুমে নিয়ে যায়। বাথটাবের গরম জলে নিজের হাতে ধীরে ধীরে খুব যত্ন সহকারে গোসল করিয়ে দেয়, যেন হাত আর বুকের ব্যান্ডেজ এক ফোঁটা পানিতে না ভেজে। রিমের শরীরের লালচে ছোপ ছোপ দাগগুলো দেখে জেইনের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সফট তোয়ালে দিয়ে যত্ন করে মুছিয়ে দেয় শরীরের প্রতিটা পানির ফোঁটা। মখমলি রঙের ড্রেস পরিয়ে নরম হাত দিয়ে গালে চুল সরিয়ে দেয়। তারপর হেয়ার ড্রায়ারের উষ্ণ বাতাসে রিমের ভেজা চুল শুকিয়ে সুন্দর করে বেনি করে দেয়। সাজানো রিমও তখনও পুতুলের মতো বসে থাকে, নিষ্প্রাণ, শূন্য। জেনের বুকটা কেঁপে ওঠে। সে চায় তার ফায়ারফ্লাই তার সাথে রাগ করুক, তাকে ঘৃণা করুক, আঘাত করুক, কিন্তু এভাবে চুপ থাকলে সে সহ্য করতে পারে না। বুকের যন্ত্রণা চেপে সে রিমকে কোলে তুলে বাইরে লনে নিয়ে আসে। বাইরে সন্ধ্যার আলো নেমে এসেছে। চারপাশের দৃশ্যটা যেন কোনো পরীর জগৎ। আকাশ থেকে ধীরে ধীরে নামছে তুষারের মতো কৃত্রিম সাদা কণা। মাটির উপর নরম আলো জ্বলে উঠেছে। লেকের ধারের সবুজ ঘাসের ওপর সাদা গোলাপি আলো ফেলে সাজানো টেবিল চেয়ার। মাঝখানে সোনালি ক্যান্ডেলগুলো নরম বাতাসে দুলছে। চারপাশে ছড়িয়ে দিচ্ছে এক স্বপ্নময় আভা। দূরে শোনা যাচ্ছে হালকা ভায়োলিন সুর, যা যেন রাতকে আরও মায়াবী করে তুলেছে। জেইন রিমকে আস্তে করে চেয়ারে বসিয়ে তার সামনে বসে। রিমের পছন্দের খাবার সাজানো টেবিলে, বিরিয়ানি, গ্রিলড চিকেন, চিংড়ির মালাইকারি, চকলেট ডেজার্ট। সে প্রতিটি লোকমা তুলে রিমকে খাইয়ে দেয়, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন সে নিজের হাতে ধরে রাখছে। রিম নিঃশব্দে খেতে থাকে।
অনুভূতিহীন যন্ত্র মানবের মতো। হঠাৎ চারপাশে ঝরতে শুরু করে চেরি ব্লসমের গোলাপি পাপড়ি। বাতাসে উড়ে এসে কিছু পাপড়ি রিমের চুলে আটকে যায়। রিমের চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে, ঠোঁট সামান্য নড়ে ওঠে, আর অজান্তেই সেখানে এক হালকা হাসি ফুটে ওঠে। ক্ষণস্থায়ী হলেও সেই হাসি জেনের বুকের শূন্যতায় ঝড় তুলে শান্তি এনে দেয়। তার কণ্ঠ ভাঙা অথচ প্রশান্ত। সে মৃদু স্বরে জিজ্ঞেস করে, তোমার পছন্দ হয়েছে এগুলো? রিম কোনো উত্তর দেয় না। তার হাসি মিলিয়ে যায়, আবার শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। জেইনের বুক ভেঙে দীর্ঘশ্বাস বের হয়, তবুও সে হাল ছাড়ে না। ডিনার শেষে সে রিমকে কোলে নিয়ে লেকের ধারে আসে। ছোট্ট কাঠের বোট সাজানো আছে নরম লণ্ঠনের আলোয়। লেকের জলে সেই আলো প্রতিফলিত হয়ে চারপাশকে যেন রূপকথার মতো করে তুলেছে। বোট যখন ধীরে ধীরে ভেসে ওঠে, রাতের আকাশে রূপালী চাঁদ ভেসে ওঠে। সেই আলো এসে পড়ে রিমের মুখে। জেইনের কাছে মনে হয় এ পৃথিবীর সব সৌন্দর্য এক হয়ে গেলেও রিমের মুখের দীপ্তি তার চেয়ে বহুগুণ বেশি। বাতাসে ভেসে আসে ফুলের গন্ধ, লেকের জলে পড়ে চাঁদের ঝিলিক। হঠাৎ আবার আকাশ থেকে গোলাপি পাপড়ির ঝর্ণা নামে। রিম সেই দৃশ্যের দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। তার চোখে জলের ঝিলিক ফুটে ওঠে, কিন্তু শব্দহীন। জেইন রিমকে নিজের বুকে টেনে নেয়। চারপাশের চাঁদের আলো, ভায়োলিনের সুর আর পাপড়ির বৃষ্টি সব মিলিয়ে তাদের নীরব মুহূর্তটাকে সবচেয়ে গভীর ভাষায় রাঙিয়ে তোলে। রিম নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে। এত কিছুর পরেও তার মুখে হাসি ফোটাতে পারেনি জেন। চারপাশ নিস্তব্ধ, কেবল তারার আলো আর নিজের লেকের জলে প্রতিফলিত সেই আলো। বাতাসে হালকা শীতলতা, আর দূর থেকে ভেসে আসছে ব্যথা ভরা সেই সুর। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন। রিমের চোখে কোনো জল নেই, কিন্তু সেই দৃষ্টি যেন একদম প্রাণহীন, শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। তার চুলে হালকা বাতাস খেলা করছে। হঠাৎ পেছন থেকে নরম পদধ্বনি। একজন মহিলা সার্ভেন্ট ধীরে এগিয়ে আসে। এখন আপনার শরীর কেমন আছে ম্যাম? রিম পেছনে না তাকিয়েই নিষ্প্রাণ গলায় বলে, খাঁচার ভেতর বন্দি পাখি যেমন থাকে, আমিও তেমনি আছি। আমার জীবনটা এমন কেন হলো বলো তো? আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন? কি অপরাধ ছিল আমার? তার গলাটা ভেঙে আসে। শুধু একটা ছোট্ট স্বপ্ন ছিল। বড় গায়িকা হয়ে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, মায়ের কষ্ট দূর করতে চেয়েছিলাম, ছোট্ট একটা স্বপ্নের বাড়ি বানাতে চেয়েছিলাম যেখানে আমরা সুখে থাকতে পারবো। কিন্তু হঠাৎ দুঃস্বপ্নের মতো একটা ঝড় এসে সব কিছু কেমন এলোমেলো করে দিল। কথা বলতে বলতে রিমের চোখের কোনা বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অন্যদিকে দরজার পাশে দাঁড়িয়ে থাকা জেন তার প্রতিটি শব্দ শুনে ফেলে। তার বুকের ভেতর যেন কারো হাত ঢুকে মুচড়ে ধরে আছে। সে কিছু মুহূর্ত সেখানে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, তারপর মুখ ঘুরিয়ে চলে যায়। পেন্টহাউসের অন্ধকার গোপন কক্ষে এসে জেন একাই বসে থাকে কিছুক্ষণ। নিচু আলোয় তার চোখের চারপাশটা লালচে। সে ফোন তোলে, ইয়াসের নামের পাশে চাপ দেয়। ফোন ধরতেই ওপাশে ইয়াসের গলা। হ্যাঁ বল, লিটল সিস্টার এখন কেমন আছে? জেইনের গলা কেঁপে যায়, কিন্তু দৃঢ় শোনায়। সমস্ত ব্যবস্থা কর, ফ্লাইটের টিকিট বুক কর, আমি ওকে বাংলাদেশে পাঠিয়ে দেব সুরক্ষিতভাবে। ওপাশে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, যেন ইয়াসের মাথার ওপর পুরো আকাশ ভেঙে পড়েছে। জেইন জেইন এই কথা বলছে, জেইন কিনা তার ফায়ারফ্লাইকে ছাড়া এক মুহূর্ত নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না, সেই কথা বলছে। ইয়াস নিজের বিস্ময় কাটিয়ে বলে, এসব কি বলছিস তুই? তুই কি নেশার ঘরে আছিস নাকি পাগল হয়ে গেছিস? যাকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারিস না, যার শরীরের সুবাস না পেলে দম বন্ধ হয়ে আসে, তাকে ছাড়া কিভাবে থাকবি তুই? জেইনের গলা ফাটল ধরা, কিন্তু অদ্ভুত এক শান্তি লুকিয়ে আছে সেখানে। হয়তো ওকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে ইয়াস, কিন্তু এই মুহূর্তে ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। তাই চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক। যদি আমার থেকে দূরে থেকে ভালো থাকতে পারে তাহলে দূরেই থাকুক। আমি ওকে দূর থেকে আগলে রাখব, দূর থেকে দেখব। কিন্তু এই নীরবতা, এই পাথর হয়ে যাওয়া আমি সহ্য করতে পারবো না। ইয়াস শ্বাস কষে টেনে বলে, দেখ তুই এখন নিজের মধ্যে নেই। এখন এই কথা বলছিস, কিন্তু পরে আবার নিজেই কষ্ট পাবি। আমি জানি ও চলে গেলে তুই পাগল হয়ে যাবি, প্রতিদিন একটু একটু করে মরবি, আর আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না। তুই একবার লিটল সিস্টারকে সত্যিটা বলে দেখ যে তুই তার আরাত্র। আমার বিশ্বাস ও যদি সত্যিটা জানতে পারে কোনো দিন তোকে ছেড়ে যেতে চাইবে না, সারা জীবন তোকে আঁকড়ে ধরে রাখবে। জেইনের কণ্ঠে তীব্র যন্ত্রণা আর হালকা হাসির ছায়া।
সেটা আর সম্ভব নয় ইয়াশ। ও কেন আমার কথা বিশ্বাস করবে বল? ওর কাছে তো মনে হতেই পারে আমি মিথ্যে বলছি। ওর কাছে আমি শুধু একটা মনস্টার, অপরিচিত, অপরাধী। আর আমি নিজেই চাই না ও কোনোদিন আমার পরিচয় জানতে পারুক। আর কি কারণে, সেই কারণটা তুই নিজেও ভালো করে জানিস। তার থেকে ভালো তুই সব ব্যবস্থা করে দে। আমি কালই ওকে এখান থেকে পাঠিয়ে দিতে চাই। রিম বারান্দার ঠান্ডা মার্বেল ফ্লোরে হাত পা গুটিয়ে বসে আছে। তার দুটো বাহু নিজের কাঁধে জড়ানো, যেন নিজেকে আরেকটু আঁকড়ে ধরলে ভেতরের কষ্টটা কিছুটা কমে যাবে। আকাশ ভরা তারা যেন অসংখ্য নিঃশব্দ সাক্ষী। নিচে লেগুনের নীলচে জল হালকা বাতাসে ঢেউ তুলে মৃদু শব্দ করছে। চারপাশে সমুদ্রের গন্ধ। রাতের আর্দ্র হাওয়ায় রিমের চুলগুলো মুখে এসে লেপটে গেছে। পেছন থেকে নিঃশব্দে এসে থামল জেইন। কিছুক্ষণ তার ফায়ারফ্লাইকে এভাবে একা ভাঙা দেখে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে রিমের সামনে বসে পড়ল। হাওয়ার টানেই তার গলার স্বরটা আরও কাঁপা, ক্ষীণ হয়ে গেল। ঋষাব আর ওর সাথীরা সবাই সুরক্ষিতভাবে বাংলাদেশে পৌঁছে গেছে। আর তোমাকেও কাল এখান থেকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে তুমি স্বাধীন, নিজের ইচ্ছে মতো চলবে। কেউ আর তোমাকে বন্দি করে রাখবে না। রিম কিছুক্ষণ নীরব থাকে। বাতাসে শুধু জলের গন্ধ আর লেগুনের ঢেউয়ের মৃদু শব্দ। তারপর সে মুখে একরকম ব্যথা ভরা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তোলে। এখন তো আমাকে পাঠিয়েই দিতে চাইবেন, তাই না? আপনার প্রয়োজন যে মিটে গেছে। যা চেয়েছিলেন তা তো পেয়েইছেন। জানোয়ারের মতো খুবলে খেয়েছেন আমার শরীরটা। আশ মিটেছে না? জেইন হঠাৎ যেন স্তব্ধ হয়ে যায়। তার বুকের ভেতর যেন কেউ দুমড়ে মুচড়ে দিচ্ছে। চোখ দুটো ঝাপসা হয়ে আসে। সে ক্ষীণ গলায় যেন নিজের কথাই নিজেই ভেনে যাচ্ছে। হঠাৎ রিমের চুলের মুঠি টেনে ধরে নিজের মুখ বরাবর করে বলে, তোমাকে কাছে পাওয়ার তৃষ্ণা এ জীবনে মিটবে না আমার। এরকম আরও 100টা জন্মও কম পড়ে যাবে, বুঝেছ? সে রিমের চুলের মুঠি থেকে নিজের হাতের বাঁধন আলগা করে ফেলে। কিছুক্ষণ নীরব থেকে আবারও নিরুদ্বেগ গলায় বলে, আমি তোমার স্বামী, আমার হক আছে তোমার ওপর। রিমের চোখ বেয়ে নীরবে একটা ফোঁটা জল গড়িয়ে পড়ে। তার গলায় নিস্তেজ অথচ বিষাক্ত স্বর। স্বামী বলেই তো সেই স্বামীর হাতে বৈধভাবে ধর্ষিত হতে হলো আমাকে। একটা মেয়ের জীবনে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? জেইন দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলে। তার হাতের মুঠো এত শক্ত যে আঙুলের গিঁট সাদা হয়ে গেছে। বুকের ভেতর যেন ভাঙা কাঁচ ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। এক মুহূর্তও সেখানে থাকতে পারল না। দ্রুত উঠে দাঁড়ালো। নিঃশব্দে বেরিয়ে গেল বারান্দা থেকে। অন্ধকার করিডোরে হাঁটতে হাঁটতে নিজের ভেতরেই কেঁপে উঠল। সত্যি, সে তার ফায়ারফ্লাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। বাইরে তখন হালকা বাতাসে তারার আলো আরও নিস্তেজ। লেগুনের জলও যেন কাঁদছে রিমের সাথে। ঢাকা, নারায়ণগঞ্জ। ইটালিতে রাত হলেও বাংলাদেশ এখন সময় বিকেল 3টে। মাত্তেও গাড়ি ড্রাইভ করছিল। সে প্রথমবার ঢাকায় এসেছে শহরটা একটু ঘুরে দেখার জন্য কৌতূহল ছিল। হঠাৎ তার গাড়ির সামনে থেকে ধাক্কা খেয়ে একটা মেয়ে পড়ে যায়। মাত্তেও সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে নেমে পড়ে। চোখের সানগ্লাস খুলে দেখে মেয়েটা কাদায় লুটোপুটি খাচ্ছে। মাত্তেও ভয়ে এদিক ওদিক তাকিয়ে হাত বাড়িয়ে মেয়েটাকে টেনে তোলে। ঠাস, সাথে সাথে ঠাঁটিয়ে একটা চড় পড়ে তার গালে। মাত্তেও অবাক হয়ে গাল হাত দিয়ে তাকিয়ে থাকে। মেয়েটা রাগে ফুসফুস করে চিৎকার করে বলে, বান্দির পোলা, তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? ইস, কি করলো আমার! পুরো স্কুল ড্রেসটা কাদার মধ্যে নষ্ট হয়ে গেল। এবার বাড়ি গিয়ে আমি মাকে কি জবাব দেব? মা তো আমাকে একেবারে কুচি কুচি করে ফেলবে। মেয়েটার কথায় ভড়কে যায় মাত্তেও। কণ্ঠ নরম করে বলে, আই এম সরি, আমি ইচ্ছে করে কিছু করিনি। আপনার ড্রেসটা নষ্ট হয়েছে তো? ঠিক আছে, আমাকে বলুন কত টাকা, আমি ক্ষতিপূরণ দিয়ে দেব। এবার মেয়েটা রেগে লাল হয়ে পড়ল। ভ্রু কুচকে চোখে আগুন ধরিয়ে তির্যকভাবে বলল, কি বললি তুই আমাকে? টাকার গরম দেখাচ্ছিস? তুই জানিস আমি কে? আমি যদি একবার চিৎকার করে এই মহল্লার লোকজনকে ডাকি না, তাহলে তোকে এমন মার মারবে যে তুই তোর পুরো 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি, শালা বদমাইশ। মাত্তেও অবাক হয়ে বিস্ময়ে বলল, এই তুই তুকারি করছি কেন? আমি তো ভদ্রভাবে কথা বলছি। শুধু তোমার ড্রেসটাই নষ্ট হয়ে গেছে, তাই টাকা দিতে চেয়েছি। না চাইলে নিবে না, এত চিৎকার করছো কেন? মেয়েটার রাগ যেন আরও তীব্র হচ্ছিল। ভ্রু কুচকে দাঁত চিবিয়ে আগে ফুসফুস করে বলল, আমি চিৎকার চেঁচামেচি করছি, আর তুই যে আমাকে কাদায় কেলে দিলি, বিনা অনুমতিতে আমার গায়ে হাত দিলি, সেটা কি? তোকে তো আজকে আমি গণধোলাই খাওয়াবো। মেয়েটা এবার চিৎকার শুরু করল। তড়িৎ মাত্তেও তার হাত দিয়ে মেয়েটির মুখ চেপে ধরল। মৃদু কণ্ঠে অনুনয় করে বলল, এই চিৎকার করো না প্লিজ, আমি সরি বললাম তো। তুমি এভাবে চিৎকার করলে লোকে ভাববে আমি ইফটিজিং করছি, তাহলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। মেয়েটি মাত্তেওর হাত ছাড়ানোর জন্য একটা তীক্ষ্ণ কামড় বসিয়ে দিল। সাথে সাথে মাত্তেও ঝাড়ি মেরে পিছিয়ে পড়ল। চোখ মুখ কুচকে বলে উঠল, এই
তুমি কি রাক্ষসী নাকি? এভাবে কেউ কামড়ে দেয়? মেয়েটা রাগে ফুসফুস করে উঠল। কি বললি তুই আমাকে? রাক্ষসী? তুই একটা গরু, ছাগলের ৩ নাম্বার বাচ্চা, নেড়ি কিত্তার গু, বান্দির পোলা। তোকে যদি আর কোনোদিন আমার সামনে দেখি না, তাহলে ধরে তোর নুনটু টেপে দেব। মনে রাখিস, আমার নামও রাহি। এলাকার বড় বড় ভাই ব্রাদার আমার কথায় ওঠে বসে। বিশ্বাস না হলে সবাইকে একবার জিজ্ঞেস করে দেখিস। বলেই সে হেঁটে চলে গেল, পেছনে যত দূর চোখ যায়। মাত্তেও গাল ছুঁয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ শরীরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, মুখে ধীরে ধীরে মুচকি হাসি ফুটল। ঠিক তখনই দূর থেকে মাইকে গানের কণ্ঠ বেজে উঠল মেলোডিয়াস। তোকে প্রথমবার দেখেই চোখে চোখ রেখে কখন জানি না আমি কেস খেয়েছি। তোর সেক্সি হাসিতে মন নিতে নিতে কখন জানি না আমি কেস খেয়েছি। ওইখানেই ইয়াশ দৌড়ে এসে দাঁড়ালো, অস্থির কণ্ঠে বলল, এই কি হয়েছে রে মাত্তেও? দূর থেকে দেখলাম মেয়েটা তোর সঙ্গে চিৎকার চেঁচামেচি করছে। মাত্তেও যেন এখনও স্বপ্নের মধ্যে ঘোরের ভেতর। ইয়াশ তার কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিতেই বাস্তবে ফিরে এলো। তার গাল দুটো লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। ইয়াশ ভ্রু কুঁচকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, এই কি হয়েছে তোর? এমন কেন করছিস? মাত্তেও লাজে নত হয়ে মুচকি হেসে বলল, ভাই, আই এম ইন লাভ। ইয়াশ বিস্ময় কঞ্চ তুলল। লাভ? কখন? কিভাবে? কাকে দেখে? মাত্তেও আঙুল দিয়ে ইশারা করল মেয়েটি চলে যাওয়ার দিকে। ইয়াশ অবাক হয়ে তাকিয়ে বলল, আমাদের ইটালিতে এত মেয়ে থাকতে ওই পিচ্চি মেয়েটাকেই কেন পছন্দ হলো তোর? মাত্তেও হালকা লাজুক ভঙ্গিতে মুচকি হেসে বলল, গালি শুনে। ইয়াশ এক মুহূর্ত থমকে গেল, দেখে মনে হচ্ছে রীতিমতো লাথি খেয়েছে। তার মুখে মিশে গেল অবিশ্বাসের ছায়া। কি? মাত্তেও থাপ্পড় খাওয়া গালে হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, ক্যালাব্রিয়া, পেন্টহাউস। গভীর রাত, করিডোরটা নির্জন। কেবলমাত্র দেয়ালে লাগানো ডিম লাইটগুলো মৃদু আলোর রেখা ছড়াচ্ছে। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, যেন পুরো পেন্টহাউসটাই শ্বাস আটকে আছে। রিম ধীরে ধীরে হাঁটছে, তার পরনে রাতের সফেদ গাউনটা হাওয়ার টানে দুলছে। এবার আর জেইন তাকে কক্ষে বন্দি করে রাখেনি। সে চায় রিম স্বাভাবিক হয়ে উঠুক, কিন্তু রিম এখনও নিজেকে সম্পূর্ণ মুক্ত মনে করতে পারছে না। এই দেয়ালের ভেতরকার অদৃশ্য শৃঙ্খল যেন তার শরীরকে বেঁধে রেখেছে। রিমের মন ভালো ছিল না, তাই একটু মনটা হালকা করার জন্য হাঁটতে বেরোয়। হাঁটতে হাঁটতে আবার সেই রহস্যময় ঘরের সামনে এসে দাঁড়ালো রিম। এই ঘরটা যেন সবসময় তাকে অদৃশ্যভাবে কাছে টানে। সে দরজার কালো চকচকে ধাতব প্লিটটার দিকে তাকিয়ে আছে। তার বুকের ভেতর কেমন এক অজানা চাপা ধ্বনি বাজতে থাকে। চোখ থেমে যায় দরজার ওপরে লেখা সোনালি অক্ষরে, ROSEN 0707। কেমন যেন অচেতনভাবেই হাত বাড়িয়ে কোড টাইপ করে ফেলল সে দরজার প্লেটটার লেখাগুলো দেখে। ক্লিক! একটা তীক্ষ্ণ শব্দের সাথে সাথে ভারী লোহার দরজাটা গম্ভীর আওয়াজ তুলে সরে গেল ভেতরের দিকে। রিম স্থির হয়ে গেল, শ্বাস নিতে ভুলে গেছে প্রায়। এটা খুলে গেল? সে তো ভেবেইনি এত সহজে খুলে যাবে। কেবল কৌতূহলবশত টাইপ করেছিল, কিন্তু এখন অদ্ভুত এক ভয় আর টান মিশে তার ভেতর কাঁপন ধরিয়েছে। ধীরে ধীরে ঘরে পা রাখল সে। প্রথমে কিছুই বোঝা গেল না। ঘরটা পুরোপুরি অন্ধকার, ভেতরে ঘন বাতাস, হালকা ধাতব গন্ধ। কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে থেকে হাত বাড়িয়ে সুইচ অন করে দিল রিম। সাথে সাথে আলো ঝলসে উঠল ঘরের প্রতিটি কোণে। রিমের চোখ বিস্ময়ে বড় হতে হতে স্থির হয়ে গেল। ঠোঁট কেঁপে উঠল, বুক ধকধক করে উঠল অস্বাভাবিকভাবে। কারণ ঘরের ভেতর সে যা দেখল তা তার কল্পনারও বাইরে। ঘরের আলো জ্বলে উঠতেই রিমের নিঃশ্বাস হঠাৎ থেমে গেল। পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। বুকের ভেতর তীব্র ধকধকানি। চারপাশ এক মুহূর্তে ভেসে উঠল এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্যে। বিশাল কাঁচ ঘেরা দেওয়ালগুলোতে ঝুলছে শুধুই তার ছবি। তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন কেউ ছিনিয়ে এনে এখানে বন্দি করে রেখেছে। সামনের বড় স্ক্রিনে হঠাৎ ঝলসে উঠল লাইভ ফুটেজ। বাংলাদেশে তাদের বাড়ির প্রতিটি কোণা, রিমের রুম, কিচেন, বারান্দা, লন, এমনকি তার ওয়াশরুম পর্যন্ত। রিম শিউরে উঠল, ঠোঁটে চাপা চিৎকার জমে রইল। তারপর চোখ পড়ল চারপাশে বড় বড় ফটো ফ্রেমগুলোতে, যেখানে ছোট্ট 7 বছরের রিম স্কুলে প্রথম গান গেয়ে পুরস্কার হাতে হাসছে। টিনেজের রিম হাতে ব্যান্ডেজ বেঁধে ব্যথায় কুঁকড়ে আছে। কলেজের রিম যখন প্রথম একটা ছেলে তাকে প্রপোজ করেছে। বন্ধুদের সাথে ঘুরছে, হাসছে, ডায়েরির পাতা জড়িয়ে বসে আছে, একা একা কাঁদছে।
সব কিছু, তার জীবনের ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, হাসি, কান্না, এমনকি এমন মুহূর্ত দেয়ালে বাঁধাই করা যা তার নিজেরও মনে নেই। রিম বিস্ময় মুখে হাত চেপে ধরল, চোখে অবিশ্বাস আর আতঙ্ক একসাথে ঝলসে উঠল। তার বুকের থেকে নিঃশব্দে বেরিয়ে এলো একটা দীর্ঘ কেঁপে ওঠা নিঃশ্বাস। তার মানে এতদিন সে ঠিকই ভেবেছিল কেউ তাকে সত্যি প্রতিদিন প্রতি মুহূর্ত স্টক করছে, আর সেটা অন্য কেউ না, সেই মনস্টারটাই। তার মানে তার শরীরের ভেতর ঠান্ডা শিহরণ বয়ে গেল। একটা মানুষ কতটা বিকৃত, কতটা অবসেসড হলে এরকমভাবে কারো জীবনের প্রতিটি ক্ষুদ্রতম অংশ নিজের করে রাখে, এমনকি ন্যূনতম প্রাইভেসিটুকুও রেখে দেয়নি সে। মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরতে থাকল। সে 7 বছরের রিমকে কিভাবে চিনল? তখন থেকেই কেন অনুসরণ করছে? কী সম্পর্ক তার সাথে? ভয়ের সাথে সাথে চারপাশের দেওয়ালগুলো যেন তার দিকে ঝুঁকে আসছে। শরীর কাঁপতে শুরু করল, চোখ ঝাপসা হয়ে গেল। অচেতনেই ধীরে ধীরে সে এগোতে লাগলো স্ক্রিনের দিকে। হঠাৎ তার পা আটকে গেল স্ক্রিনের সামনে রাখা আয়েশি রকিং চেয়ারে। সে ধপ করে পড়ে গেল মাটিতে। চোখের সামনে তখন এক অদ্ভুত দৃশ্য। শেলফ থেকে একটা ভারী ফটো অ্যালবাম পড়ে আছে মেঝেতে। পুরানো ধুলো জমা কালো কভার। কাঁপা কাঁপা হাতে রিম সেটা তুলে নিল। তারপর বুকটা যেন কান্নায় ফেটে যাচ্ছে। এটাই সেই যুগল ব্রেসলেট যেটা তার আরাত্র তাকে দিয়েছিল তার থেকে দূরে চলে যাওয়ার সময়। আর আরাত্র বলেছিল, যতদিন এই ব্রেসলেট তোমার সাথে থাকবে মনে করবে আমি তোমার কাছেই আছি। সেদিন থেকে রিম কখনো সেটা নিজের থেকে আলাদা করে নিনি। যদি কখনো সেই ব্রেসলেটটা চোখের আড়াল হতো তাহলে মনে হতো তার অস্তিত্বই যেন হারিয়ে গেছে। রিমের আঙুল কাঁপতে কাঁপতে ব্রেসলেটটা বুকের সাথে চেপে ধরল। মনে পড়ল সেই দিনটা যেদিন সে এটা হারিয়ে ফেলেছিল। সেদিন পাগলের মতো কেঁদেছিল রিম, আর সেদিনই মনস্টারটা তাকে তুলে নিয়ে এসেছিল। আশ্চর্যের বিষয়, তারপর থেকে ব্রেসলেটটার কথা যেন বেমালুম ভুলেই গিয়েছিল সে, যেন কোনো অদৃশ্য শক্তি তার স্মৃতি থেকে মুছে দিয়েছিল। কিন্তু যখন পালিয়ে ঋষাবের কাছে ছিল তখন হঠাৎ সেই ব্রেসলেটটার কথা মনে পড়েছিল তার। তারপর যখন আবার সেই মনস্টারটা তাকে তুলে নিয়ে এসেছিল তখন আবার ভুলে গিয়েছিল সেই ব্রেসলেটের কথা। এখন বুঝতে পারছে ভুলে যাওয়ার কারণটাই অন্যরকম। কারণ ব্রেসলেটটা যে তাকে দিয়েছিল সেই মানুষটা তো তার কাছেই ছিল। তাহলে কিভাবে সেই মানুষটার শূন্যতা অনুভব করবে সে? রিম দাঁতে দাঁত চেপে কান্না আটকে ধরতে চাইল, কিন্তু বুকের হাহাকার ছিঁড়ে গলায় উঠে আসলো। অশ্রু গড়িয়ে পড়ল টপ টপ করে। আমি চিনতেই পারলাম না আমার রাজকুমার, আমার আরাত্র, তোমাকেই চিনতে পারলাম না। গলা যেন কেউ শক্ত করে চেপে ধরেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ বুজে বুকের সাথে ব্রেসলেটটা শক্ত করে জড়িয়ে ধরল রিম। সারা দুনিয়া যেন মুহূর্তেই তার সামনে ভেঙে পড়ল। সে যাকে জানোয়ার বলে জেনেছে, ঘৃণার সীমা ছাড়িয়ে ঘৃণা করেছে, সেই আসলে তার হারানো রাজকুমার, তার আরাত্র। মাই লিটল স্পাই, শেষ পর্যন্ত গোয়েন্দাগিরি করতে করতে এ রুমেই এসে পড়লি। আমার ছোট্ট স্পাই তো ভীষণ ধূর্ত, বাট আই এম প্রাউড অফ ইউ। জেনের কণ্ঠে ঠান্ডা ব্যঙ্গ, অথচ সেই ব্যঙ্গের ভেতর চাপা গর্বের রেখা লুকিয়ে আছে। রিম ভিজে ওঠা চোখের জল তাড়াহুড়ো করে হাতের পিঠ দিয়ে মুছে ফেলে, হেঁচকি গেলা ফেলে। কান্নার ফলে তার চোখ দুটো লাল হয়ে ফুলে উঠেছে। ধীরে ধীরে মুখ তোলে, সোজা তাকায় জেনের দিকে। জেন ঠোঁট বাঁকিয়ে হালকা তাচ্ছিল্য হেসে বলে, এখন তো আরও বেশি ঘৃণা হচ্ছে আমার উপরে, তাই না? রিমের দৃষ্টি কাঁপতে থাকে, চোখ ঝাপসা হয়ে আসছে। পলক ফেললেই নদীর ঢেউয়ের মতো পানি উথলে পড়বে। কিন্তু সে নড়ছে না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে জেনকে দেখতে থাকে, যেন এই মানুষটাকে সে প্রথমবার নতুন করে দেখছে। ওপর থেকে নিচ পর্যন্ত তার দৃষ্টি বয়ে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে সেই 16 বছরের কিশোরের মুখ, অদ্ভুত নীলাভ দৃষ্টি, আর কাঁধে বসানো এক ছোট্ট খিলখিলে হাসা মেয়ের হাসি। রোদের আলোয় ঝলমল করছে। রিমের বুকের ভেতর জমে ওঠা কান্না দলা পাকিয়ে উঠছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জেন কিছুক্ষণ নীরব থাকে, তারপর হালকা দীর্ঘশ্বাস ফেলে নরম কণ্ঠে বলে, তোমার প্রাইভেসিতে হস্তক্ষেপ করার জন্য সরি, বাট নট সরি। কারণ আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। এর বাইরে আর তোমাকে কোনো এক্সপ্লেনেশন দিতে পারবো না। এবার চলো এখান থেকে, রাত হয়েছে অনেক, সকালে ফ্লাইট আছে তোমার, এখন তোমার ঘুম প্রয়োজন। কণ্ঠে দৃঢ়তা, কিন্তু চোখের গভীরে অজানা এক ক্লান্তি। কথাটা বলে সে ঘুরে দরজার দিকে পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে তার কানে মধুর মতো বেজে ওঠে কান্নায় ভেজা মিষ্টি এক ডাক, আরাত্র। মুহূর্তেই জেনের পা থমকে যায় দরজার ঠিক সামনে। নিস্তব্ধতার ভেতর তার নিঃশ্বাসের শব্দও যেন শোনা যায়। বুকের ভেতর হিম শীতল হাওয়া বইতে থাকে।
এক মুহূর্তে তার মাথার ভেতর ঝড়ের মতো ভেসে আসে ছোট্ট রিম। অস্থির পায়ে দৌড়ে এসে তার বুকে ধাক্কা খেয়ে ওঠে, ঠোঁট ফসকে তুতলানো ডাক, আলাত্র। সেই অস্পষ্ট উচ্চারণ যেন আজও বাজছে কানে। সাথে সাথে জেন চোখ দুটো শক্ত করে বন্ধ করে নেয়। বুকের ভেতর ধ্রিম ধ্রিম করে হাতুড়ির মতো বাজছে তার হৃৎস্পন্দন। প্রতিটা ধাপ যেন তার হৃদয়ের দেয়ানে আঘাত করছে। এত বছর পর আবার সেই ছোট্ট তোতলানো ডাকটা, সেই সুরভি মেশানো মিষ্টি স্বর, পৃথিবীর সবচেয়ে পবিত্র আর সুমধুর কণ্ঠস্বরটা তার কানে এসে বাজল। জেন একবারে ফুসফুস ভরে বড় করে শ্বাস টেনে নিল। বুকের ভেতর অদ্ভুত কাঁপন। কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই পেছন থেকে এক ঝড়ের মতো উষ্ণতা এসে তাকে আঘাত করল। রিম দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। তার বুকের উপর দুই হাত রেখে পিঠে মুখ গুজে পরম আবেশে আঁকড়ে ধরেছে, যেন এই মানুষটাকে ছেড়ে দিলে পুরো পৃথিবীটাই হারিয়ে যাবে। এই মুহূর্তে জেনের করা সব হিংস্রতা, রক্তাক্ত অতীত সব ভুলে গেছে রিম। সে এখন শুধু জানে এই মানুষটাই তার হারিয়ে যাওয়া রাজকুমার, তার আরাত্র। জেনের হৃৎপিণ্ড এতটা জোরে লাফাচ্ছে যেন এখনই পুরো ঘরটা ফেটে যাবে। রিম আরও শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে কান্না জড়িত গলায় বলে, আরাত্র, আমার আরাত্র, তুমি বলনি কেন তুমি আমার আরাত্র? আমি এত কাছে থেকেও চিনতে পারিনি তোমায়। জেনের বুক সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো ওঠানামা করছে। তার চোখে তীব্র দ্বন্দ্ব। সে রিমের দুই হাত ছাড়িয়ে এক হেঁচকায় নিজের দিকে ঘুরিয়ে ঠান্ডা কিন্তু ভাঙা গলায় বলে, এসব কি বলছো তুমি? কে তোমার আরাত্র? আমি এই নামের কাউকে চিনি না। আই এম এজে, আ ফাকিং ব্লাডি মনস্টার। রিম আবারও তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। চোখের জল গড়িয়ে পড়ে তার গালে, গলায় কাঁপা কণ্ঠস্বর, না না না, আমি জানি তুমি আমার আরাত্র। জেনের চোখে তীব্রতা, কণ্ঠস্বর যেন ভেতরের দানবটা ভেঙে বেরিয়ে আসছে। তোমার কোথাও ভুল হচ্ছে, আমি কারোর আরাত্র না। আই এম আ ব্লাডি বিস্ট, তোমার ভাষায় মনস্টার। সে এক মুহূর্ত থেমে বড় নিঃশ্বাস টেনে নিজের ভেতরে ঝড় সামলানোর চেষ্টা করে বলল, অনেক হয়েছে, এবার রুমে চলো, রেস্ট করতে হবে তোমার, না হলে জার্নি করতে পারবে না, যেতে হবে তো তোমাকে। রিম মাথা নাড়িয়ে, তার আঙুলের আঁকড়ে ধরা শক্তি বাড়তে লাগল। তার কণ্ঠস্বর এখন আর্তনাদের মতো তীব্র জেদ মেশানো, না না না, আমি কোথাও যাব না, তোমাকে ছেড়ে এক মুহূর্তও কোথাও যাব না। আমি সারা জীবন তোমার সাথেই থাকব, তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকব, হোক সেটা স্বর্গ কিংবা নরক। জেনের বুক ভারী হয়ে আসে, তার কণ্ঠে বিষণ্ণতার নিষ্ঠুর দৃঢ়তা মিশে যায়। কিন্তু সব ব্যবস্থা হয়ে গেছে, তোমাকে যেতেই হবে, আমার সাথে থাকলে তুমি ভালো থাকবে না। রিমের চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে, তার বুকটা ফেটে যাচ্ছে কান্নায়, রাগে, অভিমানে। হঠাৎই সে ফুঁসে ওঠে, দুই হাতে মুঠো করে টেনে ধরে জেনের কালো শার্ট ছিঁড়ে ছিটকে দূরে গিয়ে পড়ে বাটন। উন্মুক্ত হয় শক্তপোক্ত পুরুষালী বুক। সেই উন্মুক্ত বুকে রিম যেন নিজের মধ্যে জমে থাকা সমস্ত রাগ ঢেলে দেয়। কিল, ঘুষি, নাখের আঁচড়, আঘাতে আঘাতে জেনের বুক কাঁপতে থাকে। প্রতিটি আঘাত যেন বছরের পর বছর জমে থাকা যন্ত্রণা আর ঘৃণার ফাটল। রিম ফুপিয়ে কাঁদতে কাঁদতে অস্ফুটে অভিমানী গলায় চিৎকার করে ওঠে, জানোয়ার, শয়তান একটা, কিচ্ছু বোঝে না। যখন আমি থাকতে চাইনি তখন আমাকে জোর করে আটকে রেখেছে, আর এখন যখন আমি থাকতে চাইছি আমাকে দূরে পাঠিয়ে দিতে চাইছে। যা যা, তুই পচা, খুব খারাপ, আমাকে একটুও বোঝে না, খালি কষ্ট দেয়, মেরেই ফেলবো তোকে আজ, থাকবই না তোর। একের পর এক আঘাত। রিমের প্রতিটি আঘাত যেন জেনের বুক চিরে যাচ্ছে। ব্যথায় তার মুখ কুঁচকে যায়। কিন্তু রিমের পাগলামি, তার এই উন্মাদনা শেষ পর্যন্ত জেন আর সহ্য করতে পারে না। সে হঠাৎ রিমের হাত দুটো শক্ত করে ধরে এক ঝটকায় কাছে টেনে নিয়ে চেপে ধরে নিজের ঠোঁট ঠেসে দেয় রিমের ঠোঁটে। মুহূর্তেই থেমে যায় রিমের ছটফটানি। তার চোখ বিস্ফোরিত হয়, বুক ধরফর করে। জেনের উষ্ণ নিঃশ্বাস আর ঠোঁটের অমোঘ চাপ তার শরীরকে জমাট বেঁধে ফেলে। তারপর ধীরে ধীরে নিঃশব্দতার ভেতরে তার শরীর গলে পড়তে থাকে জেনের বাহুর ভেতরে। এভাবেই বেশ কিছুক্ষণ পর জেন ঠোঁট ছেড়ে হাঁপাতে শুরু করতেই রিমের ভেতরে ঝড় আবার জেগে ওঠে। তার হাত আবার উন্মাদের মতো আছড়ে পড়ে জেনের বুকে। জেন বিরক্ত হয়ে আবার তার ঠোঁট শক্ত করে চেপে ধরে। এবার কোমরে এক হাত রেখে অন্য হাত দিয়ে পেছন থেকে রিমের দুই হাত জড়িয়ে ফেলে শক্ত করে। রিম ছটফট করতে থাকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু একসময় জেনের গভীর উন্মত্ত চুম্বন ধীরে ধীরে তাকে সম্পূর্ণ শান্ত করে দেয়। সেই চুম্বনে রিমের শরীরের প্রতিটি স্নায়ু যেন গলে যাচ্ছে। তার চোখ বুজে আসে, ঠোঁট নরম হয়ে যায়। নিজের সমস্ত অভিমান ভুলে সেও সাড়া দিতে শুরু করে, আবেশে, আবেগে, আকাঙ্ক্ষায়। রিমের সাড়া পাওয়া মাত্র জেনের তৃষ্ণা যেন আরও উন্মত্ত হয়ে ওঠে।
সে আরও গভীরভাবে রিমকে নিজের মধ্যে মিশিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে লালার স্বাদ গ্রহণ করতে থাকে। রিমের নিঃশ্বাস, তার মিষ্টি স্বাদ সবটুকুই পান করতে থাকে। দুজনেই দুজনকে গিলে খাওয়ার মতো টেনে নিচ্ছে নিজের ভেতরে। ধীরে ধীরে জেন রিমের হাত ছেড়ে দেয়। রিমের এক হাত চলে যায় তার চুলের ভেতরে, অন্য হাত আঁকড়ে ধরে তার পিঠ, যেন এই মানুষটাকে নিজের ভেতরে মিশিয়ে দেবে, এক মুহূর্তের জন্যও ছাড়বে না। জেন ঠোঁট সরাতেই রিম ধীরে ধীরে শ্বাস নিতে থাকে, মরিয়া হয়ে ওঠে, আরও পেতে চায়। সে নিজে থেকেই তার ঠোঁট আবার বসিয়ে দেয় জেনের ভেজা লালচে খয়েরি ঠোঁটে। খোঁজে সেই তৃষ্ণা, সেই স্বাদ যেন এক নিষিদ্ধ মাদক। রিমের এই পাগলামি যেন জেনের কাছে আগুনে ঘি ঢালার মতো। সে দুই হাতে রিমের গাল শক্ত করে চেপে ধরে এমন উন্মাদ চুমু খায় যেন রিমের মুখে সে নিজের সমস্ত দহন, সমস্ত আসক্তি ঢুকিয়ে দেবে, যেন রিমকে সম্পূর্ণ গিলে ফেলবে, একটুও ফাঁক রাখে না। রিমের ঠোঁটের মিষ্টি স্বাদ তাকে পাগল বানিয়ে দিচ্ছে। রিম হাঁপিয়ে উঠলে অবশেষে ধীরে ধীরে সে জেনের কাছ থেকে নিজের ঠোঁট ছাড়িয়ে নেয়। বড় করে শ্বাস টেনে হাঁপাতে থাকে, বুকে ওঠানামা করে দ্রুত, মুখ লালচে, চোখ ভেজা। জেনের বুকে তৃষ্ণা জমে ওঠে। ঘন ঘন শ্বাস টেনে আঠালো গলায় ফিসফিস করে বলে, আরেকটু দাও না, মজা লাগছে খুব, তুমি দিলে বেশি ভালো লাগে। লজ্জায় রিমের গাল দুটো টকটকে লাল হয়ে যায়। সে লাজুক লতার মতো নুইয়ে পড়ে জেনের বুকে। ঠিক তখনই জেনের মুখ থেকে ব্যথার তোর আওয়াজ বেরিয়ে আসে, আউচ! রিম মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। মুহূর্তেই চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়, চোখে চিকচিক করে ওঠে অশ্রুর রেখা। গলাটা হঠাৎ করেই ভারী হয়ে ওঠে। কান্না জড়িত গলায় ফিসফিস করে বলে, এসব কি করে হলো? এগুলো জেনের খোলা বুকে, কাঁধে, সম্পূর্ণ শরীরেই অগণিত লালচে ক্ষতচিহ্ন। পুরনো, কিন্তু এখনও তাজা রক্তের আঁচড় যেন ফেটে আছে। দেখে মনে হচ্ছে কেউ নির্দয়ভাবে তার উপর সমস্ত ক্ষোভ উগড়ে দিয়েছে। কোনো ব্যান্ডেজ নেই মলমের ছোঁয়া। মনে হচ্ছে সে ইচ্ছে করেই এগুলো এভাবে রেখে দিয়েছে, যেন ব্যথাটা তাকে প্রতিদিন শাস্তি দেয়। রিমের বুক হু হু করে ওঠে। সে আলতোভাবে কাঁপা হাত বাড়িয়ে ক্ষতের ওপর ছুঁয়ে দেয়। সাথে সাথে জেনের শরীর শক্ত হয়ে ওঠে। তার নিঃশ্বাস আটকে যায়, চোয়াল শক্ত হয়ে যায়। ব্যথার তীব্রতায় খিঁচে চোখ বন্ধ করে ফেলে। রিমের আঙুলে কাঁপছে, চোখ ভেজে কুয়াশার মতো ঝাপসা হয়ে যায়। সেই রাতে ডক্টর রিমকে চেক আপ করার পর জেন নিঃশব্দে নিজের সিক্রেট রুমে চলে আসে। কিন্তু তার বারবার চোখের সামনে ভেসে ওঠে রিমের রক্তাক্ত শরীর। শিরায় উপশিরায় যেন বিদ্যুৎ খেলে যায়। তার কপালের শিরাগুলো ফুলে ওঠে, নিঃশ্বাস ভারী হয়। তার ভেতরটা তীব্র অনুশোচনায় কুড়ে কুড়ে খাচ্ছে। বুকের ভেতর ঝড়, নিজেকে কেমন পাগল পাগল মনে হয়। দুই হাতে মাথা চেপে ধরে। ঘরের বাতাস যেন ঠান্ডা হয়ে গেছে, অথচ তার ভেতরটা পুড়ছে আগুনের মতো। তার জন্যই আজ তার ফায়ারফ্লাই কষ্ট পাচ্ছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে এক ঝটকায় উল্টে ফেলে কাঠের সেলফ। ধাতব জিনিসপত্র মেঝেতে ছিটকে পড়ে, টুকরো টুকরো শব্দে যেন চারিদিক বিদীর্ণ হয়ে যায়। হিংস্র পশুর মতো সে হঠাৎ চিৎকার করে ওঠে, আ! চিৎকারটা দেয়ালের প্রতিটি ইট, প্রতিটি কোণা থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। কক্ষে থাকা বাতাস পর্যন্ত ভারী হয়ে ওঠে। নিজের রাগ আর হতাশা সে কিছুতেই থামাতে পারে না। দেয়ালের কোণ থেকে ঝোলানো চাবুকটা টেনে নেয়। নিজের বুকে, পিঠে, কাঁধে একের পর এক আঘাত করতে থাকে। প্রতিটি আঘাতের সাথে রক্তের সরু রেখা ফুঁড়ে বেরোয়। চামড়া ছিলে লালচে ক্ষতগুলো তাজা আগুনের মতো জ্বলতে থাকে, কিন্তু সে থামে না। শরীরের ব্যথা বাড়ে, অথচ ভেতরের ক্ষোভ, যন্ত্রণা একটুও কমে না। শেষে কাঁপা হাতে তুলে নেয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠান্ডা কাঁচের বোতলটা তার তপ্ত আঙুলে কেঁপে ওঠে। একটানা নিঃশ্বাস না নিতে পারে, বুকের বাম পাশে ঢেলে দেয়। হিস হিস করে পোড়ার শব্দ, ধোঁয়া ওঠে। যন্ত্রণায় শরীর থরথর করে কেঁপে ওঠে। ঘাম আর রক্ত মিশে তীব্র একটা গন্ধ ছড়িয়ে পড়ে। কাতর নয়নে, তবু দৃঢ়তায় নিজের বুকের বাঁ পাশে লিখে দেয় এক অক্ষর, আর। হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে তীব্র দহন, কিন্তু সেই দহনেই সে অনুভব করে এক অদ্ভুত শান্তি, যেন কষ্টের মধ্যেই মুক্তি। ঠোঁটে ফুটে ওঠে এক বিকৃত হাসি, ঠান্ডা আর অমানবিক। পৃথিবীর যা কিছু আমার ফায়ারফ্লাইকে কষ্ট দেবে তা আমি ধ্বংস করে দেব, সে ফিসফিস করে বলে ওঠে, হোক সেটা আমি নিজেই। রিম ফুপিয়ে কেঁদে ওঠে, চোখে জল চিকচিক করে ওঠে, তার কণ্ঠ কাঁপা কাঁপা। এসব কি করে হলো? কেন এভাবে নিজেকে আঘাত করেছো তুমি? বলো। জেন নিঃশব্দে হাত বাড়িয়ে রিমের গালটা আলতো করে ছুঁয়ে দেয়। তার আঙুলে লেগে থাকে রিমের চোখের জল। নিচু গলায় বলে, এই সামান্য আঘাত তো কিছুই নয়। তোমাকে কষ্ট দিয়ে এই বুকে যতটা যন্ত্রণা হচ্ছে, তার কাছে এসব তুচ্ছ। রিম ফুপিয়ে ওঠে, কণ্ঠে কান্নার দমক। তাই বলে নিজেকে এভাবে আঘাত করবে তুমি? সে কেঁদে কেঁদে পাগলের মতো অস্থির হয়ে ওঠে।
তুমি তুমি ওষুধ লাগাওনি কেন? ইনফেকশন হয়ে যাবে তো, ওষুধ লাগাতে হবে। টানা বিড়বিড় করতে থাকে রিম। রিমের ছটফটানি জেনের বুকের ভেতর কেমন আগুন ধরিয়ে দেয়। সে এক টানে রিমকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। বুকের ভেতর ধূপ ধূপ করছে হৃৎপিণ্ড। রিমের মাথার ওপর ছোট্ট করে একটা চুমু দিয়ে সে ফিসফিস করে বলে, কিচ্ছু হবে না, কোনো ওষুধের প্রয়োজন নেই, শুধু আমাকে একটু শক্ত করে আঁকড়ে ধরো। তুমি আমার দুরারোগ্য রোগ, আবার সেই রোগের নিরাময় কারক। তুমি আমার এমন এক বিষ যা আমার শরীরে অমৃতের মতো ছড়িয়ে পড়ে। তুমি আমার যন্ত্রণা, আবার সেই যন্ত্রণার গভীরে লুকোনো সুখ। তুমি একটুখানি জড়িয়ে ধরলেই আমার সব ক্ষত মুছে যায়, মলমের প্রয়োজন নেই। এই শুকনো মরুভূমির মতো বুকটা তোমার একটুখানি ছোঁয়াতেই ফুলে ভরে ওঠে। তুমি শুধু কিছুক্ষণ জড়িয়ে রাখো, আমার সব ব্যথা সেরে যাবে। তার কণ্ঠে বিষাক্ত প্রেমের সুর যেন বিষের সাথে মিশে অমৃত হয়। বুকে জ্বলছে আগুন, চোখে স্বপ্ন তরি। তোর জন্যই বাঁচা, তোর জন্যই মরি। কিভাবে আর তোকে বল বোঝাই? মনের কিনারে চলে আয়, এলোমেলো করে দে আমায়। রিম মুখ উঠিয়ে জেইনের দিকে ঘোর লাগা চোখে তাকায়। তার চোখে জল আর মোহের মিশেল। সে 2 হাত বাড়িয়ে জেইনের বুকের শার্টটা টেনে ছিঁড়ে ফেলে মেঝেতে। জেইনের বুকের ঠিক বাম পাশে জল করছে এক গভীর ক্ষত। সেখানে ভেসে উঠেছে খোদাই করা এক অক্ষর, আর। রিম মোহগ্রস্তের মতো মুখ ডুবিয়ে দিল সেখানে। আলতো ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, আমাকে মিশিয়ে নাও তোমার মাঝে, এমনভাবে যেন আমার নিঃশ্বাস আর তোমার নিঃশ্বাসের মাঝে কোনো সীমানা না থাকে। জেইন রিমের চুল মুঠোয় ধরে মুখটা টেনে তুলল। দুজনের চোখ একে অপরের দিকে লক হয়ে গেল। জেইন শুষ্ক ঢোক গিলে আঠালো গলায় ফিসফিসিয়ে বলল, ভুলে গেলে আমি মানুষ না, জানোয়ার। আমার ছোঁয়ায় যন্ত্রণা আছে, তুমি সহ্য করতে পারবে না। রিম নিজেকে আর আটকে রাখতে পারে না। বুকের ক্ষতের উপর ঝুঁকে এসে ছোট ছোট চুম্বনে ভরিয়ে দেয় জেইনকে। তারপর গলার অ্যাডামস অ্যাপলের ঠোঁট ডুবিয়ে কাঁপা স্বরে ফিসফিস করে, আমাকে পেতে চাই এই মিষ্টি যন্ত্রণাটুকু, দগ্ধ হতে চাই, হারিয়ে যেতে চাই তোমার মাঝে। আমাকে পুরোপুরি তোমার করে নাও, শুধু তোমার। তারপর চোখ বুজে যায়, শরীর থরথর করে কাঁপতে থাকে। নিঃশ্বাসের সঙ্গে মিশে বেরিয়ে আসে এক আবেশময় সুর, टूटे तो टूटे तेरी बाहों में ऐसे जैसे शाखों से पत्ते बेहया, बिखरी तुझी से और सिमटे तुझी में, तू ही मेरा सब ले गया। জেইনের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, বুক ওঠানামা করছে তীব্র ঢেউয়ের মতো। শ্বাস প্রশ্বাস দ্রুত, অস্বাভাবিক। সে না পারছে রিমকে থামাতে, না পারছে নিজেকে নিয়ন্ত্রণ করতে। তার শরীর ঘামতে শুরু করেছে, কপালের শিরাগুলো ফুলে উঠেছে, চোখে ধূসর ছায়া নেমে এসেছে। রিমকে বুকের কাছ থেকে টেনে তুলতেই রিম তাকে আবার জোঁকের মতো জড়িয়ে ধরে, এমনভাবে যেন ছেড়ে দিলে অন্ধকারে মিলিয়ে যাবে। জেইন তার 2 বাহু ধরে নিজের থেকে ছাড়িয়ে বলে, ভেবে বলছো তো আমি হিংস্র, জানোয়ার, পশুর চেয়েও নিকৃষ্ট এক নরপশু? আমি জানি, আমি এগ্রেসিভ, রেগে গেলে নিজেকে সামলাতে পারি না। আমি আছি তো, সামলে নিব। আমার কাছে থাকলে সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে তোমায়। আমি রাজি, রোজ আমার দেয়া বিষাক্ত যন্ত্রণা সহ্য করতে হবে। করব। এতক্ষণে যেন চারপাশের সব কিছু থেমে গেছে, শুধু তাদের দুজনের নিঃশ্বাস আর শরীরের তাপ। কথাগুলো শেষ হওয়ার আগেই রিম নিজের তুলতুলে ঠোঁট দুটো জেইনের 2 ঠোঁটে চাপিয়ে দেয়। সেই ঠোঁটে লেগে থাকে রক্তের মতোই গরম, পাগলামিতে ভরা এক স্পর্শ। জেইনের মুখে তখন ফুটে ওঠে এক রহস্যময় শয়তানি হাসি, যেন নিজের উদ্দেশ্য হাসিল করতে পেরেছে এক বিকৃত জানোয়ার। সেই হাসির ফাঁক দিয়ে ঝলসে ওঠে তার চোখের পাগলামি, যা রয়ে যায় রিমের চোখের আড়ালে। রিম তার রেসপন্স না পেয়ে হঠাৎ 2 হাতে জেইনের চুল শক্ত করে টেনে ধরে। এক মুহূর্তেই জেইনের ভেতর থেকে বেরিয়ে আসে বেপরোয়ার ঘোড়ার মতো অস্থিরতা। সে হঠাৎ রিমের ঠোঁটে ঝাঁপিয়ে পড়ে গভীর, ক্ষুধার্ত, আগুনে ভরা এক চুম্বনে। রিমকে উঁচু করে নিজের কোলে তুলে নেয়। রিমের 2 হাত তার গলায় আর 2 পা কোমরে জড়িয়ে আছে। জেইনের বেপরোয়া হাতের এলোমেলো স্পর্শে রিম অস্থির হয়ে উঠছে। শরীরের প্রতিটি কোষ যেন কাঁপছে, নিঃশ্বাস গরম হয়ে যাচ্ছে। জেইন তাকে নিজের স্পর্শ দিয়ে জ্বালিয়ে তুলছে। তার হাতের স্পর্শ এতটাই প্রগাঢ় যে রিম অচেতনেই চুম্বনের মাঝে জেইনের ঠোঁট শক্ত করে কামড়ে দেয়। জেইন হঠাৎ ঠোঁট ছেড়ে হাঁপাতে থাকে। ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটুকু বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে ফেলে। তার নিঃশ্বাস কেঁপে উঠছে ঘন ঘন। অস্থির হয়ে উঠেছে জেইন। শরীরের রক্ত গরম হয়ে উঠেছে। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না।
জেইন এক পা পিছিয়ে পেছনে থাকা রকিং চেয়ারে ধপ করে বসে পড়ে। কোলে তখনও রিম কাঁপা শরীরে কুঁকড়ে আছে। রিমের সরু কোমর জেইনের দুই উরুর মাঝখানে আটকে গেছে। তার দুই পা জেইনের কোমরে জড়িয়ে আছে। নিঃশ্বাস অস্বাভাবিকভাবে ভারী, বুক ওঠানামা করছে দ্রুত ঢেউয়ে। জেইনের চোখ জলজল করছে অদম্য কামনায়। পেছন থেকে হাত গলিয়ে সে রিমের জামার চেন খুলে দ্রুত ঘাড় থেকে টেনে নামিয়ে দেয় জামা। ঘাড় থেকে কাপড় নামতেই জেইন উন্মত্তের মতো ঝাঁপিয়ে পড়ল রিমের ওপর। অগণিত ক্ষুধার্ত চুম্বনে তার গলা, কাঁধ আর বুকের ওপরিভাগ ভরিয়ে তুলল জেইন। রিমের মসৃণ ত্বক ভিজে উঠল তার উষ্ণ স্পর্শে। ঠোঁটের প্রতিটি চুম্বন আর দাঁতের আলতো ঘর্ষণ রিমের শরীরে জাগালো এক অদ্ভুত শিহরণ। চুম্বনের তীব্রতায় সে হঠাৎ হঠাৎ কেঁপে উঠছিল। বুক ওঠানামা করছিল প্রবলভাবে। শ্বাস দ্রুত ও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসছিল। নিজেকে নিয়ন্ত্রণ করতে সে জেইনের সিল্কি চুল শক্ত করে মুঠো করে ধরল। তার চোখে ভয়, লজ্জা আর এক অদ্ভুত অনুভূতির মিশ্রণে অশ্রু জমে উঠল। জেইন যেন শান্তি খুঁজে পাচ্ছিল না। অধৈর্য হয়ে জামাটা আরও একটু নামিয়ে দিতেই জামার ফাঁকে উকি দিল রিমের পার্পেল রঙের ইনার। জেইনের দৃষ্টি ধীরে ধীরে নেমে এসে রিমের ফর্সা বুকের মাঝে খোদাই করা ছোট্ট লালচে আ অক্ষরটির ওপর স্থির হল। তার কাছে তা যেন রিমের পবিত্র সৌন্দর্যের এক অনন্য প্রতীক। তার চোখ গভীর মোহাচ্ছন্নে আবিষ্ট হয়ে স্থির হয়ে আছে রিমের বুকের মাঝে। সে ধীরে ধীরে ঘাড় থেকে স্ট্র্যাপ নামিয়ে আনল। অবাধ্য মুখ ডুবিয়ে দিল রিমের উষ্ণ বক্ষ অরণ্যে। এক দীর্ঘ গভীর শ্বাস নিল জেইন। রিমের গায়ে সেই নিজস্ব গ্রানে তার মস্তিষ্কের কোষে কোষে এক প্রকার তীব্র নেশা ছড়িয়ে পড়ল। সেই নেশা তাকে হিতাহিত জ্ঞানশূন্য করে দিচ্ছিল। কেমন নেশাগ্রস্তের মতো চুমু খেতে শুরু করল জেইন। ঠোঁটের বেসামাল স্পর্শে রিমের হাত পা শিরশির করে উঠল। শরীর যেন অবশ হয়ে আসছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল এক অদ্ভুত সুখ ব্যথায় ভরা অনুভূতি। চুম্বনের পাশাপাশি ছোট ছোট কামড়ে ভরিয়ে দিতে লাগল জেইন। বিষাক্ত শিহরণে রিম দিশেহারা। তার গলা, ঘাড়, বুক প্রতিটা জায়গায় জেইনের দেয়া প্রণয় চিহ্নের রক্তিম আভায় ছেয়ে গেছে। সেই ফর্সা চামড়ায় লালচে ছোপগুলো যেন সাদা পাথরের ওপর ঝরে পড়া কৃষ্ণচূড়ার পাপড়ি, যা জেইনের চোখে রিমের সৌন্দর্যকে সহস্র গুণ বাড়িয়ে দিচ্ছিল। জেইন ক্রমশ আরও উন্মাদ, আরও বেপরোয়া হয়ে উঠছিল। আজ সে সম্পূর্ণ রিমেতে মগ্ন। ছোট্ট শরীরে জেইনের প্রগাঢ় স্পর্শ সামলাতে রিম নাভিশ্বাস তুলছিল। জেইনের প্রতিটি গভীর ছোঁয়া রিমের নিঃশ্বাসকে রুদ্ধ করে দিচ্ছিল। হৃৎপিণ্ড যেন পিঞ্জর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। এক অসহ্য ঘোরের মধ্যে দুলতে দুলতে আধো বোঝা চোখে রিমের কণ্ঠ চিরে এক অস্ফুট স্বরে বেরিয়ে এলো, স্টপ প্লিজ। জেইন ধীরে ধীরে মুখ তুলে রিমের দিকে তাকালো। তার দুচোখে তখন কালবৈশাখীর মেঘের মতো ঘনীভূত হয়ে আছে এক তীব্র মাদকতা। রিমের ভীত সন্ত্রস্ত মুখচ্ছবির উপর তার উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। সে রিমের ইনারের স্ট্র্যাপে এক আঙুল ঢুকিয়ে অধৈর্যভাবে নিচু গলায় বলল, ওপেন ইট ফর মি সোনা, আই জাস্ট কান্ট ওয়েট। রিম শুষ্ক ঢোক গিলে ফেলে। তার বুকের ভেতর হৃৎপিণ্ড ধকধক করছে। প্রথমবারের হিংস্রতার কথা মনে পড়তেই আতঙ্কে গলা শুকিয়ে গেল। কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আমার ভয় করছে। জেইনের দৃষ্টি তখন অন্ধকারের মতো গভীর আর অতল। সে ঠোঁট কামগে গাঢ় নেশাক্ত কণ্ঠে ফিসফিস করে বলল, ডোন্ট ওয়ারি বারবি ডল, দিস টাইম আই উইল ড্রাইভ ইউ ভেরি স্লোলি। একটুও ব্যথা পাবে না তুমি। টুনাইট আইল বি জেন্টল। বলি জেইন ক্ষুধার্ত তৃষ্ণায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ল রিমের আরক্তি মোষ্ঠদয়। এত শক্ত, এত গভীর, যেন পুরো পৃথিবী থেকে আলাদা করে নিতে চাইছে তাকে। রিম ছাড়া পেতে চেষ্টা করল, কিন্তু জেইনের সুদৃঢ় আলিঙ্গন তাকে মুহূর্তেই পিষ্ট করল। তার নরম গোলাপি ঠোঁট পুরোপুরি গিলে নিল জেইন। গভীর তৃষ্ণায় শুষে নিতে লাগলো ঠোঁটের মধ্যকার অমৃত সুধা। চুম্বনের তীব্রতায় রিমের চোখ বুজে গেল। গাল বেয়ে নেমে এলো অশ্রু। তার কণ্ঠ থেকে ভাঙা গোঙানি বেরিয়ে এলো। শরীর আরও অস্থির হয়ে গেল। শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। জেইনের ঠোঁট, জিভ, দাঁতের ছোঁয়ায় সে পুরোপুরি কাঁপতে লাগলো। অবশেষে রিমের প্রতিরোধ গলে গেল। শরীর কেঁপে উঠল। আবেশে সেও ঠোঁট মেলালো। এই আশকারা জেইনের ভেতরের উন্মাদনাকে আরও ভয়ঙ্কর করে তুলল। স্থানকাল পাত্রের সমস্ত বোধ হারিয়ে গেল এক নিমেষে। জেইনের অবাধ্য হাত এলোমেলোভাবে ঘুরে বেড়াতে লাগলো রিমের শরীরের সংবেদনশীল স্থানগুলোতে। এক হাত ধীরে ধীরে রিমের পিঠ ছুঁয়ে নেমে এলো কোমর পর্যন্ত। ঠোঁট কামড়ে বাঁকা হাসল। রিমের হাত দুটো সরিয়ে দিয়ে সে তার কানের কাছে গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, আজ তুমি নিজে থেকে আমার কাছে ধরা দিয়েছ। এখন যতক্ষণ না পর্যন্ত আমার তৃষ্ণা মিটবে, ততক্ষণ পর্যন্ত ছাড় পাবে না তুমি। আজ থেকে প্রত্যেকটা রাত আমার বেসামাল প্রণয়াকাঙ্ক্ষাকে সামলানোর জন্য প্রস্তুত হও।
রিম দিশেহারা হয়ে জেইনের ঘন চুলগুলো খামচে ধরল। সে একদিকে যেন এই অসহ্য তীব্রতা থেকে মুক্তি চাইছিল, অন্যদিকে এক গভীর অতৃপ্ত তৃষ্ণায় জেইনকে নিজের আরও ভেতরে টেনে নিচ্ছিল। তাদের উত্তাল নড়াচড়ায় রকিং চেয়ার টলমল করে দুলছিল। রিম কোনো মতে কাঁপা গলায় ফিসফিসে উঠল, এটা ভীষণ নড়ছে, রুমে চলো প্লিজ। জেইন নিজের ভ্যাম্পায়ারের মতো ধারালো দাঁত দিয়ে এক ছোট্ট কিন্তু গভীর কামড় বসিয়ে দিল। যন্ত্রণার এক তীক্ষ্ণ ঝিলিক রিমের সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে কুকড়ে গেল ব্যথায়। জেইন সেই ক্ষতস্থানেই আবার গাঢ় এক চুম্বনে প্রলেপ দিয়ে মুখ তুলল। চোখে মাতাল করা নেশা, কণ্ঠে মাদকতা। সে ফিসফিস করে বলল, সো হোয়াট, ইন্টিমেট হওয়ার জন্য এটা একেবারে পারফেক্ট প্লেস। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এখানে কেউ আসবে না। দিস রুম ইজ সাউন্ড প্রুফ বেবি, সো বাইরে থেকে তোমার চিৎকারও কেউ শুনতে পাবে না। জেইনের চরম নির্লজ্জ লাগাম ছাড়া কথা রিমকে এক নিমেষে লজ্জার সাগরে ডুবিয়ে দিল। সে রিমের প্রশস্ত ব্যাচের বক্ষপটে নিজের মুখ লুকিয়ে ফেলল। জেইন ঠোঁট কামড়ে ক্রূর হাসল। রিমের কোমল শরীরটাকে নিজের বলিষ্ঠ বাহুপাশে আরও নিবিড়ভাবে পিষ্ট করে এক অনাস্বাদিত অনুভূতির অতল সমুদ্রে ডুব দিল। রিম কুকড়ে গেল। তার ধারালো নখগুলো অবশ হয়ে জেইনের কাঁধে গভীরভাবে বসে গেল। চোখের কোণে জমে উঠল অশ্রু, মিষ্টি যন্ত্রণা আর অদ্ভুত সুখের। নিভৃত সেই কক্ষে তখন দুজনের দেহের উত্তাপ আর এলোমেলো নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেছে। রিমের শরীর কাঁপতে লাগল, শ্বাস ভেঙে বেরোতে লাগল, আর ঠোঁট ফাঁক হয়ে বেরোতে লাগল ফিসফিসি শব্দ। নিঃশ্বাসের শব্দে ঘর ভরে উঠল মৃদু, ভারী আর অবক্ত কিছু অনুভূতিতে। বাইরে পৃথিবী নিস্তব্ধ, শুধু তাদের হৃৎস্পন্দনের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল একে অপরের মাঝে। রাত যত গভীর হচ্ছিল, জেইনের ভেতরে সেই আদিম উন্মাদনা যেন ততই সহস্র গুণ বেড়ে যাচ্ছিল। রিম একসময় অসহ্য তীব্রতায় মৃদু স্বরে গঙিয়ে উঠল। তার আঙুলগুলো খামচে ধরল জেইনের পিঠের পেশি। ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক সিক্ত ব্যথিত স্বর, ইট হার্টস। জেইন মুহূর্তের জন্য থমকালো। তার নিজের নিঃশ্বাস তখন ঝোড়ো বাতাসের মতো তপ্ত আর দ্রুত। সে ঘোর লাগা চোখে রিমের দিকে তাকালো। মুখে লালচে আভা ছড়িয়ে পড়েছে মেয়েটার। শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে চলছে। চোখের কোণে চিকচিক করছে অশ্রুর রেখা। অথচ জেইনের ভেতরে তখনও উত্তাল ঝড় বইছে। তার রিমকে আরও চাই। সে রিমের চোখের জল নিজের ঠোঁট দ্বারা শুষে নিল। রক্তিম ঠোঁটে শব্দ করে ছোট্ট একটা চুমু খেয়ে গাঢ় নেশাক্ত কণ্ঠে ফিসফিস করে বলল, আর একটু সহ্য করো সোনা, এই তো হয়ে যাবে। রিমের কণ্ঠে তখন আর কোনো শব্দ ফোটার শক্তি অবশিষ্ট নেই। এক অদ্ভুত অবসাদ আর আবেশে সে জেইনকে আরও নিবিড়ভাবে নিজের অস্তিত্বে জড়িয়ে ধরল। তার এই মৌন সমর্পণ জেইনের ভেতরের দাবানলকে আরও উস্কে দিল। তার ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। সে রিমকে নিজের বাহুবন্ধনে আষ্টপিষ্টে আবদ্ধ করে নিয়ে পুনরায় সেই উত্তাল অনুভূতির জোয়ারে গা ভাসাল। রিমের তনুমন জুড়ে তখন এক অদৃশ্য শিহরণের ঢেউ। যন্ত্রণা আর সুখের মিশ্রণে মুখ থেকে ভেসে এলো ভাঙা গোঙানির সুর। জেইন রিমের কানের লতিতে নিজের তপ্ত জিভ আর ওষ্ঠাধরের স্পর্শ বলিয়ে উষ্ণ চুম্বন এঁকে দিল। তারপর অতি গাঢ় স্বরে ফিসফিসিয়ে উঠল, এখন ঠিক আছে, আরাম পাচ্ছ? রিমের সমগ্র অবয়ব তখন আরক্তিম আভায় রঞ্জিত। এক অনতিক্রম্য লজ্জার ভারে সে নিজের মুখমণ্ডল লুকিয়ে ফেলল জেইনের প্রশস্ত বক্ষপটে। রিমের এই তীব্র লজ্জা জেইনের কাছে ভীষণ উপভোগ্য। সে ঠোঁট কামড়ে ধরল, মুখে ক্রূর হাসি, চোখে তখন এক ধরনের তৃপ্তি আর উন্মাদনা, যেন সে অবশেষে খুঁজে পেয়েছে নিজের স্বর্গ। আকাশ তখনও আধো আধার। দূরে সমুদ্রের ঢেউ ভাঙার শব্দে যেন নিঃশ্বাস নিচ্ছে পুরো প্রকৃতি। ঠিক সেই মুহূর্তে দিগন্ত রেখা ধীরে ধীরে লালচে আভায় জ্বলে উঠল। এক ফালি সূর্যের আগুন মাখা আলো ভেঙে দিল রাতের শেষ পর্দা। পাহাড়ের গা বেয়ে নেমে এলো সোনালি ঝিলিক, জলভরা পাতায় ঝকমক করে উঠল মুক্তার মতো শিশির। বাতাসে ভেসে বেড়াচ্ছে ভেজা মাটির গন্ধ আর অচেনা শান্তির আবেশ। সবকিছু নিস্তব্ধ, অথচ এক অপার্থিব মন্ত্রমুগ্ধ সুরে ভরে উঠল ক্যালাব্রিয়ার ভোর। বারান্দার পুলের পাশে দোলনায় আধশোয়া দুটি নগ্ন দেহ সিল্কের চাদরে মোড়া। জেইনের খোলা বুকের উপর পরম আবেশে হেলান দিয়ে চোখ বুজে আছে রিম। হালকা বাতাসে চাদরটা সরে যাচ্ছিল। জেইন ধীরে হাত বাড়িয়ে সেটাকে রিমের গায়ে আরও শক্ত করে জড়িয়ে দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল। রিমের চোখে ঘুম ভর করেছে, তবুও ভোরের আলো ওঠার আগের এই মুহূর্তটুকু জেইনের সঙ্গে উপভোগ করার লোভেই সে জেগে আছে। জেইন সামান্য ঝুঁকে তার কপালে আলতো একটা চুমু এঁকে দেয়। রিম মুখ উঁচু করে তাকায় তার দিকে। তখনই চোখে পড়ে জেইনের গলার বাঁ পাশে ঠিক কানের নিচে খোদাই করা একটা ছোট্ট ট্যাটু। কৌতূহলী আঙুল বাড়িয়ে সেটা ছুঁয়ে দেখে রিম।
আধো ঘুম ভরা কণ্ঠে ফিসফিস করে বলে, আরাত্র? জেইন চোখ বুজেই গাঢ় আবেশী গলায় উত্তর দেয়, এটা কিসের ট্যাটু? কি লেখা আছে এখানে? জেইন তার দুই বাহুর নিচে হাত গলিয়ে রিমকে বুকের সঙ্গে আরও জড়িয়ে নিল। গাঢ় হুইস্কির মতো ঘন কণ্ঠে ফিসফিস করে বলল, রোজেন। রিমের বিস্ময়ে চোখ বড় বড় করে তাকায়। এই একই শব্দ লেখা ছিল সেই দরজার গায়েও। ভ্রু কুচকে প্রশ্ন ছুড়ে দেয়, এটার মানে কি? জেইন চোখ বন্ধ রেখেই নিরুদ্বেগ গলায় বলে, রিমের জেইন। রিমের বুক ধুকধুক করে উঠছে। লজ্জায় রক্তিম হয়ে গেছে তার গাল দুটো। জেইন নেশা ভরা চোখে তাকিয়ে থাকে। মনে হয় এই টমেটোর মতো গাল দুটো এখনই কামড়ে ছিঁড়ে নেবে। সে হঠাৎ রিমের গাল দুটো দুই হাত দিয়ে চেপে ধরে ঠাস ঠাস করে দুটো চুমু খায়। রিম লজ্জায় নেতিয়ে পড়ে। চোখ নামিয়ে ছোট ছোট আঙুল দিয়ে জেইনের বুকের উপর আঁকিবুকি করতে থাকে। তার চোখ পড়ে জেইনের সেই গভীর ক্ষতে যেখানে খোদাই করা, আর শুষ্ক ঢোক গিলে রিম আলতো করে ঠোঁট ছোঁয়ায় সেখানে। জেইনের নিঃশ্বাস থেমে যায়, বুক ওঠানামা হয়ে ওঠে অস্থির। রিমের গলায় অভিমান জমে ওঠে। তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? কত কষ্ট পেয়েছিলাম আমি, তুমি জানো? প্রতিদিন শুধু ভাবতাম তুমি আসবে, কিন্তু তুমি আর এলে না। আর যখন এলে, এমনভাবে এলে যে আমি তোমাকে চিনতেই পারলাম না। তুমি আমাকে ছেড়ে একা কিভাবে থেকেছ? তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি, আরাত্র? জেইন মৃদু স্বরে বলে, রিম চোখ ভিজিয়ে থালে। চলো না, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই, যেখানে কোনো হিংস্রতা থাকবে না, কোনো রক্তপাত থাকবে না। শুধু থাকবে আমাদের ভালোবাসার একটা ছোট্ট ঘর, একদম ফেরি টেলের মতো, যেখানে আমরা খুব সুখে থাকব। ইটস নট পসিবল। রিম অভিমান নিয়ে ভ্রু কুচকে কান্না জড়িত গলায় বলে, কিন্তু কেন? জেইনের চোখে হালকা ছায়া নেমে আসে। গলাটা আরও গভীর, আরও গাঢ়। কারণ এটা অন্ধকার জগৎ। এখানে প্রবেশের পথ যতটা সহজ, বের হওয়ার পথ ততটাই কঠিন। একবার এখানে ঢুকলে আর বের হওয়ার কোনো উপায় নেই। আমি যেখানেই যাই না কেন, এই অন্ধকার জগৎ আমাকে তাড়া করে ফিরবে সব জায়গায়। রিমের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, ঠোঁট কেঁপে ওঠে। তুমি আমাকে ছেড়ে এখানে একা কিভাবে থাকবে? তুমি আমার জন্যে এই অন্ধকার জগৎ ছাড়তে পারবে না তুমি? জেইন শান্ত অথচ ভয়াবহ নিরুদ্বেগ কণ্ঠে বলে, না। রিমের কণ্ঠ কাতর আর ভাঙা। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? জেইনের গলা ঠান্ডা বরফের মতো। না। রিমের বুক এক মুহূর্তের জন্য ধক করে উঠল। তাহলে রাতে সবগুলো কি ছিল? জেইনের গলায় নীরস সরল উত্তর, জাস্ট ফিজিক্যাল নিডস, নাথিং মোর। রিমের গলায় কণ্ঠ ভরে কান্নার দলা পাকিয়ে উঠল। বিশ্বাস করতে পারছে না নিজের কানকে। ভেতর থেকে ক্রোধের আগুন জ্বলে উঠল। সে জেইনের বুকের মধ্যে জমে থাকা রক্তারি ক্ষতটায় আঙুল ঠেসে শক্তভাবে চেপে ধরল। ফুসফুসতে বলল, তাহলে তুমি আমার নাম বুকের মধ্যে লিখে রেখেছ কেন? জেইন অমনোযোগীভাবে বলে, কে বলল এটা তোমার নাম? এটা তো এমনি। রিম দাঁত কিচকে উঠল। হঠাৎ করেই সে কামড়ে ধরল জেইনের কাঁধ। জেইনের চোয়াল সংকুচিত হল, চোখ বুজে বড় করে নিঃশ্বাস টানল। উফ, রাতে মন ভরেনি তোমার, এখন আবার শুরু করছো? উফ, ব্যথা পাচ্ছি, ছাড়ো। রিম রাগে কেঁপে কেঁপে দাঁত গজগজ করে বলল, ছাড়ব না। জেইন ক্রূর হেসে বলল, ঠিক আছে, যত ইচ্ছে কামড়াও, চাইলে শুধু এখানে না, ওটাও কামড়ে দিতে পারো। একটু কষ্ট হবে ঠিক, বাট আমি সহ্য করে নিব। রিম নাক মুখ কুচকে উঠল। ছি, আপনি কি নোংরা! জেইন এক হাতে তার ঘাড়টা ধরে চাপ দিল। গলার স্বর হঠাৎ মৃদু কঠোর হয়ে উঠল। এই, হঠাৎ তুমি থেকে আপনিতে চলে এলে কেন? জাস্ট সেড তুমি। রিম মুখ ফুলিয়ে জবাব দিল, বলবো না। জেইনের কণ্ঠে তখন এক অদ্ভুত সংকেত, আমার কথা না শুনলে কিন্তু শাস্তি পেতে হবে তোমাকে। রিম মুখ কুচকে হালকা রাগ দেখিয়ে বলল, আমি ভয় পাই না। জেইন ধীরে ধীরে ঠোঁটে শয়তানি হাসি ফুটিয়ে তুলল, তাই? লেটস সি। রিম ব্যথায় ফুপিয়ে উঠল, আহ, জানো আর ব্যথা পাচ্ছি। জেইনের চোখে তৃপ্তির ঝিলিক, তবুও ধীরে ধীরে হাতের চাপ কমিয়ে এনে আলতো বুলাতে লাগল। তার গলাটা গাঢ়, নেশাতুর। তাহলে তুমি করে বলো, তোমার মুখে শুনতে আমার ভীষণ মিষ্টি লাগে। রিম ভ্রু কুচকে অভিমান ভরা গলায় বলল, আমি অভিমান করেছি তোমার সাথে। জেইন ভ্রু কুচকে বলল, কেন? রিমের কাছ থেকে কোনো উত্তর এলো না। সে মুখ ফুলিয়ে আছে। জেইন অস্থির হয়ে কাপা গলায় ফিসফিস করে বলল, এই শোনো না, আরেকবার করি না প্লিজ। রিম অবাক চোখে তাকালো তার দিকে। কি? জেইন ঠোঁট কামড়ে ঝুঁকে এলো রিমের কানের গায়ে ফিসফিস করে বলল, সেই। রিম ঝটকা খেয়ে ফিসফিস করে উঠল, ছি।
জেইন ঠোঁটে খেলা করা শিকারী হাসি নিয়ে জিজ্ঞেস করল, ছি, কি তোমার ভালো লাগে না? রিম মুখ রাঙা করে চোখ শক্ত করে বন্ধ করল, তারপর লজ্জায় মুখ গুজে দিল জেইনের বুকের গভীরে। জেইনের নিঃশ্বাস ভারী হয়ে এলো, তৃষ্ণার্থ গলায় ফিসফিস করে বলল, একটু করি না, এইবার বেশি সময় নেব না, প্রমিস, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রিম ভয়ে কেঁপে উঠল। সারা রাত জেইন তাকে একটুও ছাড় দেয়নি। শেষমেশ যখন রিমের দৃষ্টি নিভু নিভু হয়ে যায়, তখন জেইন অবশেষে থেমে যায়। তার শরীরে এখনো অসহ্য ব্যথা ছড়িয়ে আছে। সে দ্রুত মাথা নাড়িয়ে না বোঝায়। জেইনের চোখ দুটো লালচে, নিঃশ্বাস ভারী, যেন ভেতর থেকে ক্ষুধার্ত জন্তুটা বেরিয়ে আসছে। সে কাতর অথচ তৃষ্ণার্থ গলায় বলল, একটু করব তো, এইবার ব্যথা দেব না তোমাকে, প্রমিস, পরে পেইন কিলার খাইয়ে দেব, দেখবে সব ব্যথা গায়েব হয়ে যাবে। রিম ভয়ে শুষ্ক ঢোক গিলে ফেলল। তার কাছে জেইন আজ অচেনা, অস্বাভাবিক। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার নেশা প্রয়োজন না করলে সে পুড়ে যাবে। রিম মিনমিনে কণ্ঠে অনুরোধ করল, এখন না প্লিজ। জেইন তার মুখের কাছে ঝুঁকে এলো, গলাটা আরো ভারী আর নেশাতুর। রিম চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা।